শুভ সন্ধ্যা সকলকে। প্রত্যেককে সংস্কৃত সংস্কৃতি তথা বিএসএসিআই বেলুড়ে স্বাগত জানাই। আজকে আমরা সংস্কৃত ছাত্রছাত্রীদের জন্য আরো একটি ক্লাস তোমাদের জন্য এনেছি, যে ক্লাসটা ওপেন টু অল। আমরা এখন এসএলএসটি যেহেতু আসন্ন, সে কারণে আমরা প্রচুর প্রচুর ক্লাস তোমাদের জন্য আনছি। যেরকম থিওরি ক্লাস থাকছে, পাশাপাশি থাকছে প্র্যাকটিস ক্লাস, কোশ্চেন আনসার সেশন থেকে শুরু করে অনেক কিছু। আমরা কথা দিয়েছিলাম যে প্রশ্ন ঠিক তোমাদেরকে যে জায়গাতে ফাঁসায়, ঠিক আছে, সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে আমরা প্রতি সপ্তাহে ক্লাস দেব। পেড ব্যাচের ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করছি, প্র্যাকটিস ক্লাস, এই যে প্রশ্নের ফাঁদ, সেই ক্লাস কেমন লাগছে? ঝটপট একটু তোমরা জানাও তো। প্রতি সপ্তাহে সেই ধরনের ক্লাস পাচ্ছ তো, নাকি পাচ্ছ না? একটু তোমরা মতামত জানান দাও তো, তোমাদের মাইক্রোফোন খুলেই জানাও। যে কোনো দু একজন জানালেই আমি খুশি হব। যে কোনো দু একজন কেমন লাগছে, ঠিক আছে? যে কেউ। দারুণ স্যার, ভালো স্যার, খুব ভালো। আচ্ছা, আমরা যে বলেছিলাম যে সপ্তাহে 3 দিন ক্লাস দেবো, কদিন করে ক্লাস পাও এখন তোমরা পেড ব্যাচের স্টুডেন্টরা? প্রায় প্রতিদিনই তো থাকে। 5 দিন 6 দিন একবারে কোনো ব্যাপার না, আমরা করে শেষ করতে পারছি না এমন অবস্থা। তো অনেকেই প্রথম আমাকে বলেছিল, স্যার ব্যাকরণের ক্লাস আমরা করে উঠতেই পারছি না মক টেস্ট গুলো দেওয়ার জন্য, এত ক্লাস থাকে। একদমই স্যার, মানে আমাদের এটা সত্যি কথা, মানে এত মক টেস্ট, উইকলি মক টেস্ট আর 550 মানে কভার করতে করতে একদিকে ভালো, কিন্তু মাঝে মাঝে কভার না করে পরীক্ষা দিতে গিয়েও দেখছি পারছি না, মানে ওটাতে কোনো চারিদিকে চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বেশ। আচ্ছা, যারা আমাদের কাছে ভর্তি হয়ে জানিয়েছিল যে স্যার এত কম সময়ে সিলেবাস কি শেষ হবে, স্যার আদৌ কি আমরা কিছু বুঝে উঠতে পারবো, তাদের একটু মতামত শুনতে চাই। তারা ক্লাস করে তাদের ফিডব্যাক কি, বোঝা যাচ্ছে নাকি দায় ছাড়া ভাবে এগিয়ে যাচ্ছে বিএসএসিআই? একটু জানাও। হ্যাঁ স্যার, দারুণ দারুণ ক্লাস হচ্ছে স্যার, ভালোই বুঝতে পারছি। ক্লাস করে ওখানেই হাফ মুখস্থ হয়ে যাচ্ছে। একদম ঠিক আছে। আর এই যে এক্সট্রা এত ক্লাস, এটা তোমরা আশা করেছিলে যে এত ক্লাস দেওয়া হবে? বলো স্যার। আশা করিনি, কিন্তু এটুকু বোঝা যাচ্ছিল যে 3 মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হলে আমাদের ক্লাস অবশ্যই বাড়াতে হবে। এটা একটা আশা ছিল যে আপনি অবশ্যই ক্লাস অ্যারেঞ্জ করবেন, যাতে সমস্ত সিলেবাসটা আমরা পরীক্ষার আগে কভার করতে পারি। এবং আমি এটুকু বলতে পারি, তোমাদের ব্যাকরণের পার্টের এত ক্লাস হয়েছে যে তোমরা নিজেরাও ভাবুনি এত ক্লাস হবে। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ঠিক বলছি না ভুল বলছি? একদমই ঠিক স্যার, করে উঠতেই পারছি না, এত ক্লাস হচ্ছে। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। প্রত্যেকটা ক্লাস করার পরে ছাত্রছাত্রীরা আমাকে জানাচ্ছে অসাধারণ ব্যাকরণের ক্লাস হচ্ছে। মানে আমি অন্তত একটুখানি ফিডব্যাক পাচ্ছি। এবার তোমাদের থেকে শুনতে চাই, কতটা ঠিক? হ্যাঁ স্যার, একদমই ঠিক। সত্যি খুব সুন্দর ক্লাস হয়, ক্লাস আর মানে খুবই ভালো। স্যার, সব থেকে যেটা সুবিধা হয়েছে পরীক্ষার টাইমে, এটা আমাদের ভাবতে হবে না যে কোনটার পর কোনটা পড়বো। মক টেস্টের সিরিজটা স্যার এত ভালো যে বলার কথা না। হয়তো মানে টাইমলি দিতে পারছি না ঠিকই, কিন্তু মানে পড়াগুলো চারদিক থেকে এত এসে যাচ্ছে, চাপ হয়ে যাচ্ছে, কিন্তু স্যার খুবই ভালো হয়েছে। অন্তত এই মানে শেষ মুহূর্তে এসে এইটা ভাবতে হবে না যে না এই টপিকটার উপর ওই টপিকটা এরকম পাজলটা হয়ে যেতে হবে না, যেটা অন্যান্য। আচ্ছা, আমরা কথা দিয়েছিলাম তোমাদেরকে পড়াটা করতে পারবে, কোশ্চেন ব্যাংকে। হ্যাঁ, আমি বলেছিলাম যে এক্সামে আনলিমিটেড মক টেস্ট দেবো। সেটা কতটা পাচ্ছ, কতটা সত্যি নাকি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলাম বলুন তো একটু। না স্যার, কখনোই নয়, আপনি ঠিকই বলেছিলেন, সত্যিই তাই স্যার। আমি তো আমার দিক থেকে বলবো, আমার তো খুবই উপকার হয়েছে, বরং আমি দিয়ে শেষ করতে পারছি না, আমার এমন পরিস্থিতি হচ্ছে। বেশ বেশ। আচ্ছা, বিএসএসিআই এই এসএলএসটি সংস্কৃতের কোর্স প্রথমবার বিএসএসিআই তে ভর্তি হয়েছে, এরকম কেউ আছো যে আগে কখনো? স্যার, আমি প্রথম ভর্তি, আমি আছি স্যার, প্রথম ভর্তি হয়েছে এবার। হ্যাঁ, আমিও আছি।
আচ্ছা, যারা প্রথম ভর্তি হয়ে আমাদের এসএলএসটি ব্যাচে ক্লাস করছে, আমি তাদের থেকে একটু ফিডব্যাক চাইবো। বিএসএসসিআই কেমন, বিএসএসসিআই কে কতটা ভরসা করা যায়, বা তুমি ভরসা করে ঠকেছো কিনা? স্যার একেবারে 100% ভরসা করা যায় স্যার, কারণ এই এক্সামের টাইমে আমাদের ভাবতেই হচ্ছে না যে কোনটার পর কোনটা পড়বো, কিভাবে পড়বো, কখন টাইম দেব, মানে সব টোটালটাই সব এইখান থেকেই করা, মানে অত মানে আর 550 আর এই যে এক্সাম, টপিক ওয়াইজ এক্সাম, মানে সবকিছু অসাধারণ অসাধারণ, যার কোনো তুলনা হয় না। অনেকে বলে বিএসএসসিআই এর কোর্স ফিস খুব বেশি, তাদের উদ্দেশ্যে তোমাদের কি বার্তা হবে? তোমার কি মনে হয়, তোমাদের কি মনে হয়? স্যার ভালো জিনিস পেতে গেলে তার একটু ভালো কিছু দিতেও হবে না? আচ্ছা বেশ, আর কেউ কিছু বলবে? নিতে ভালোই লাগে। স্যার ফার্স্ট পেপারের জন্য যদি ভর্তি হই, অফিসে একবার ফোন করে নিও, আমাদের পেপার 1 এর নতুন ব্যাচ শুরু হচ্ছে, ঠিক আছে? বেশ। আসলে স্যার ওগুলো যারা বলে সেগুলো হচ্ছে কি বলুন তো, মানে নিজেরা পারছি না অপরকেও পেতে দেব না, এরকম একটা তাদের ব্যাপার থাকে, শুধু তারা এই কথাগুলো বলে অপরকে বিভ্রান্ত করার জন্য, আর কিছুই না। একেবারেই যা পারে করুক, আমরা আমাদের পথে চলবো, আমাদের মতো এগোবো, আমরা সফল হয়েই ছাড়বো, আমরা করেই দেখাবো, ঠিক আছে? বেশ। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মনুসংহিতা, স্মৃতি শাস্ত্র, ঠিক আছে? আমরা জানি আমাদের এসএলএসটি সিলেবাসে যেমন স্মৃতি শাস্ত্র আছে, ঠিক সেরকমই নেটের সিলেবাসেও আছে। মোট কথা, সংস্কৃতের যে কোনো পরীক্ষাতে স্মৃতি শাস্ত্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকে সেই স্মৃতি শাস্ত্রের অর্থাৎ মনুসংহিতার ক্লাস নেবেন আমাদের সকলের প্রিয় অধ্যাপক স্যার। ক্লাস কেমন হবে, ক্লাস কতটা ভালো হবে, সেটা তো ক্লাসের পরে নিশ্চয়ই ফিডব্যাক নেব। এখন শুধু ক্লাসটা করো। আশা করব এই ক্লাসের শেষে তোমরাও বলবে অসাধারণ। তো আর দেরি করব না, আমি স্যারকে অনুরোধ করব আজকের ক্লাস শুরু করার জন্য। স্যার। থ্যাংক ইউ, সকলকে শুভেচ্ছা, সকলকে ওয়েলকাম বিএসএসআই তে। আজকে অনেকটাই টাইম হয়ে গেছে, আমি আর একদম অন্য বিষয়ে কথা না বলে সোজাসুজি আমাদের মনুসংহিতার বিষয়ে প্রবেশ করছি। তো আমরা সবাই জানি যে সবকিছুরই একটা ছোট্ট ভূমিকা আমাদের জেনে রাখা প্রয়োজন, নইলে সেই বিষয়ে সম্যক ধারণা গড়ে তুলতে ভবিষ্যতে বেগ পেতে হতে পারে। তো আমরা সবাই জানি যে সাহিত্য রূপে সবচেয়ে প্রাচীনতম আদিম সৃষ্টি হচ্ছে বেদ, এবং বেদের থেকে তৈরি হয়েছে, বেদকে বোঝার জন্য তৈরি হয়েছে বেদাঙ্গে। এই বিষয়ে আমরা বেদ বা বেদ চ্যাপ্টার যখন পড়াশোনা করেছি নিশ্চয়ই সবাই ক্লিয়ার হয়ে গেছি। বেদাঙ্গের যে 6টা বেদাঙ্গ রয়েছে, শিক্ষা, কল্প, নিরুক্ত, জ্যোতিষ, ব্যাকরণ, এইসবের মধ্যে কল্প নামে একটি বেদাঙ্গ রয়েছে, অনেকে সেটাকে কল্পসূত্র বলেও ডাকে। এই কল্পসূত্র টোটালি 4টে ভাগে বিভক্ত, এটাও আমরা জানি। কি কি? শ্রৌত সূত্র, গৃহ্য সূত্র, ধর্মসূত্র, শূল্যসূত্র। এই ধর্মসূত্র যে পাঠটা রয়েছে, এই ধর্মসূত্র পাঠটাই ভবিষ্যতে স্মৃতিশাস্ত্র বা আমাদের ধর্মশাস্ত্রের বেস হয়ে উঠেছিল। মানে এটা একটা আলাদা সাহিত্য রচনা, আলাদা একটা ধারাতে পরিচিত হয়েছিল, যেমন দর্শন আলাদা ধারা হয় ভবিষ্যতে বেদান্ত থেকে, সেই রকম ধরে নিতে পারেন, ঠিক আছে? তো এই রকম ধর্মসূত্র প্রত্যেকটা বেদের সঙ্গেই একাধিক যুক্ত ছিল, ঠিক আছে? এরকম ঋগ্বেদের সঙ্গে, সামবেদের সঙ্গে, যজুর্বেদের সঙ্গে, অথর্ববেদের সঙ্গে ধর্মসূত্র যুক্ত ছিল। সেই রকমই মানব ধর্মসূত্র বলে কোন একটা ধর্মসূত্র এককালে বিদ্যমান ছিল, কিন্তু বর্তমানে আমাদের হাতে সেটা আর পাওয়া মানে আসে না বা পাওয়া যায় না। ব্যাপারটা কি, আমরা যেগুলোর পুঁথি পেয়েছি সেগুলোকেই তো পাঠোদ্ধার করে পাবলিশ করে পড়াশোনা করছি। যা যা আপনার আজকে যে মনুসংহিতা পড়ছেন, নিশ্চয়ই এই মনুসংহিতা কেউ পুঁথি আকারে লিখে রেখেছিলেন, সেখান থেকে পাবলিশ করা হয়েছে, ট্রান্সলেট করা হয়েছে, তাই আমরা পড়ছি। সেই রকম কোনো কোনো জায়গায় পাওয়া যায় মানব ধর্মসূত্র বলেও কোন একটা ধর্মসূত্র ছিল, কিন্তু আজকের ডেটে সেই মানব ধর্মসূত্রটা খুঁজে পাওয়া যায় না। তাহলে হঠাৎ মানব ধর্মসূত্রের কথা কেন বলছি? তার কারণ অনেক
পাশ্চাত্য এদেশীয় গবেষক, বিশেষ করে ধর্মশাস্ত্রের গবেষকের মতে, যে এই মানব ধর্মসূত্রই আজকে আমরা যে মনুসংহিতা পড়ছি তার একটা আদি উৎস। ঠিক আছে, মানে এই সূত্র থেকেই আমাদের এই সংহিতা এসেছে এরকম মনে করা হয়। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, এই যে শুধু ধর্মসূত্র নয়, তার সঙ্গে গৃহ্য সূত্র মিশ্রিত ছিল। এই ধর্ম আর গৃহ্য মানব এই দুটো সূত্রকে মিলিয়েই তার ছন্দবদ্ধ রূপে আরো সার সংক্ষেপ রূপে আজকের মনুসংহিতা পাওয়া যায়। ঠিক আছে, এটা একটা উৎস হিসেবে আমরা ধরতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার আমি স্মৃতিশাস্ত্রের উৎস অনেক বিষয় আছে, সেগুলোতে যাব না। এসএলএসটির ক্ষেত্রে অতটা আমাদের চাপ নিতে হবে না। আমরা শুধু জানবো যে এর আদি উৎস অনেকে বলেন মানব ধর্ম সূত্র। এটাই পয়েন্ট, কোশ্চেন আসলে বড় জোর এটা আসতে পারে। এরপরে মনুসংহিতার অনেক নামান্তর আছে। একটা জিনিসকে আমরা কখনোই এক নামে ডাকি না। যেমন আমি একজন সন্তান, পিতামাতার কাছে আমি সন্তান রূপে পরিচিত, আবার বন্ধুদের কাছে বন্ধু রূপে পরিচিত, আর একজনের কাছে আরেক রূপে পরিচিত, ছাত্রদের কাছে শিক্ষক হিসেবে পরিচিত, আমার শিক্ষকদের কাছে আমি ছাত্র হিসেবে পরিচিত। তাহলে একই জিনিসের, একই ব্যক্তির একাধিক নামকরণ হতে পারে প্রয়োজন অনুযায়ী। সেরকম মনুসংহিতারও আর ভারতীয় শাস্ত্রের এটা একটা পরম্পরা যে একই জিনিসকে বিভিন্ন নামে ডাকা হয়েছে বিভিন্ন শাস্ত্রে। মনুসংহিতাকে কখনো মনুশাস্ত্র, কখনো ভৃগু প্রোক্ত এরম নামে ডাকা হয়েছে, কারণ ভৃগু বলেছিলেন। ধর্মশাস্ত্র মানেও মনুসংহিতা এরকম বলা হয়েছে। কখনো মনুসংহিতাকে স্মৃতিশাস্ত্র নামে ডাকা হয়। ভাবুন, গোটা স্মৃতিশাস্ত্র মানেই মনুসংহিতা, এত বড় নাম মনুসংহিতার, মানে পরিচয়। এবং স্বয়ংভুব শাস্ত্র, কারণ স্বয়ংভুব মনু এটা রচনা করেন বলে অনেকে মনে করেছেন। ঠিক আছে, এত কটা মনুসংহিতার নামান্তর। যদি কোয়েশ্চেন আসে যে এদের মধ্যে কোনটি মনুসংহিতার অপর নাম বা মনুসংহিতার অপর নাম কি, এত কটা অপশন থাকতে পারে, যেগুলো ঠিক অপশন থাকবে এগুলোর মধ্যে সেটাকে চুজ করতে হবে। আর একটা ব্যাপার, শ্লোকে রচিত, তাহলে ছন্দ থাকবেই। এই মনুসংহিতাটি অনুষ্টুপ, কোন বইতে অনুষ্টুপ পাবেন, দুটোই এক। আসলে অনুষ্টুপ পটায় বেশি পরিচিত, অনুষ্টুপ ছন্দে রচিত। ঠিক আছে, এইবার যে মনু লিখলেন, মনুকে নিয়ে কয়েকটা প্রশ্ন তৈরি হয়। কিরকম? ঋগ্বেদে মনুকে বলা হচ্ছে তিনি মানব জাতির পিতা, তিনি আদিত্য বিবস্বানের পুত্র বলে তার আর এক নাম হচ্ছে বিবস্বান। স্বয়ম্ভু ব্রহ্মারও পুত্র তিনি, তাই তার নাম স্বয়ম্ভুব মনু। যাস্কের যে নিরুক্ত গ্রন্থ, সেখানে মনুকে দুস্থানীয় দেবতা বলে পরিচিত করা হয়েছে, একদম দেবতা স্তরে নিয়ে যাওয়া হয়েছে। তৈত্তেরীয় সংহিতা কৃষ্ণ যজুর্বেদের, সেখানে মনুকে একটি পরিবারের পিতা বলা হয়েছে। শুক্ল যজুর্বেদের শতপথ ব্রাহ্মণের যে মনুমৎস্য কথা খুব পরিচিত, আমরা সবাই শুনেছি। যেমন ইংরেজি সাহিত্যে, বিশেষ করে কি বলবো, বিদেশি সাহিত্যে, ওয়েস্টার্ন কালচারে অ্যাডাম ইভের গল্প পাওয়া যায়, যেখান থেকে মানব জাতির সৃষ্টি বলা হয়, আদম ইভ বলা হয়, বাংলাতে উচ্চারণ করা হয়। সেই অ্যাডাম ইভের মতোই আমাদের ভারতীয় যে উপমহাদেশ, তার প্রাচীনতম মানুষ সৃষ্টি হওয়ার ইতিহাসের গল্প হিসেবে মৎস্য কথার পরিচয় পাওয়া যায়। ঠিক আছে, অনেকে বলেন মৎস্য কথাকে কপি করে এই অ্যাডাম ইভের গল্প এসছে। কে কাকে কপি করেছে এটা আমাদের জেনে লাভ নেই। আমরা জানবো শতপথ ব্রাহ্মণের মৎস্য কথার যে মনু, সেই মনুও এই গ্রন্থের রচয়িতা হতে পারে না, এরকমও একজন মনু আছেন। আমরা আজকে যে কটা মনু আছে তার পরিচয়গুলো জানার চেষ্টা করলাম। ঠিক আছে, সেই মনুকে মানব জাতির সৃষ্টিকর্তা বলা হয়। মৎস্য পুরাণ অনুসারেই পৃথিবীর প্রথম পুরুষ হলেন মনু। আর আমরা সবাই কি মানব বা মনুষ্য, তাই তো? ভারতীয়দের কি বলে ডাকা হয়? হিউম্যান নয়, হিন্দিতে দেখবেন অ্যাডামের পুত্র বলে তাদেরকে বলা হয় আদমি। অ্যাডামের পুত্র বলে, আদমের পুত্র বলে আদমি বলা হয়। আর আমাদের মনুর পুত্র বলে আমাদের ভারতীয়দের বলা হয় মানব বা মনুষ্য। ঠিক আছে, এটা সবাই মাথায় রাখবেন। আমাদের কেন মানব হিসেবে ডাকা হয়? কারণ আমরা মনুর পুত্র। ঠিক আছে, এটা আপনাদের সিলেবাসেও আছে, গ্রামারে সম্ভবত অপত্যার্থে যে প্রত্যয় সেখানে পাবে, মনু পদের সঙ্গে কি যোগ করলে কোন প্রত্যয় মানব শব্দটা তৈরি হয়। একাধারে এটা মনুসংহিতার কোয়েশ্চেন হয়ে গেল, গ্রামারেরও কোয়েশ্চেন হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই গেল মনুর একটি পরিচয়। এইবার বলা হচ্ছে যে এখন কোন মনুসংহিতা কি আমরা পড়ছি, কার সঙ্গে কোন মনুর সঙ্গে যোগ আছে দেখে নেওয়া যাক। বেদে যে
মনুমৎস্য কথা শতপথ ব্রাহ্মণে পাওয়া যাচ্ছে, সেই বৈবস্বত মনু হচ্ছেন এই মনুসংহিতার রচয়িতা। এখনো পর্যন্ত এই মত গৃহীত হয়ে রয়েছে সবার মধ্যে। কালের বিবর্তনে সেই যে বিবস্বান মনুর যে মনুপ্রণীত মনুসংহিতা সেটা আর পাওয়া যায় না, নষ্ট হয়ে গেছিল। বিভিন্ন আচার্যের দ্বারা সংস্কৃত ও সংক্ষেপিত হতে হতে বর্তমানে গ্রন্থ যেটি মনুসংহিতা আমরা পড়ছি সেটা এই রূপ লাভ করেছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, এটা সবাই জানেন যে ভারতবর্ষে একটা সময়ের পর থেকে বিভিন্ন রকম দেশ থেকে আক্রমণ, তার মধ্যে উপনিবেশ, এভরিথিং মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর একটা আক্রমণ হয়েছে এক সময়। তার ফলে যে যে জিনিসগুলো পাওয়ার কথা ছিল, এই যে একদম বৈবস্বত মনু সংহিতা, সেইগুলো কোনো কারণে ডিস্ট্রয় হয়ে গেছে। কিন্তু তাই বলে কি জ্ঞানের ধারা নষ্ট হয়ে গেছে? না, কোনো না কোনো আচার্য তার পরম্পরা, তার শিষ্য দিয়ে এই মনুসংহিতার চর্চাটা ছিল, সেই তাদের মাধ্যমে সংক্ষেপিত হয়ে গেছে কিছুটা। সংস্কৃত মানে কি? একটা কথা সবাই মনে রাখবেন, আপনারা সবাই সংস্কৃত পড়ছেন, অনেকেই হয়তো জানেন না নামটা সংস্কৃত কেন হলো। একটা মত বলছে এই ভাষাটার নাম সংস্কৃত কারণ সংস্কার করে এই ভাষাটার উৎপত্তি হয়েছে। ভাষাটা অগোছালো ছিল, মানুষের কথাবার্তা, তার গঠন প্রণালী, উচ্চারণ, এভরিথিং অগোছালো ছিল। এই পাণিনি এসে ভাষাটাকে সংস্কৃত করলেন, বা দেবতারা, অনেকে বলেন যে দেবতারা সেটাকে সংস্কৃত করলেন, সুন্দর রূপ ধারণ করলেন, সাইন্টিফিক সিস্টেমে আনলেন। তাই সংস্কার করে যে ভাষা বলা হয় সেই ভাষার নাম সংস্কৃত। ঠিক আছে, বলা হয় না মন্দির সংস্কার করা হচ্ছে, সংস্কার মানে কি? সুন্দর করা হচ্ছে, পারফেক্ট করা হচ্ছে, তো দ্যাট ইজ সংস্কৃত। ঠিক আছে, প্রাচীন ভারতীয় গ্রন্থকারগণ নিজের নামোল্লেখ না করেই পূর্বাচার্যের নামেই গ্রন্থের নাম করতেন। সাধারণত শিষ্যরা নিজের নামে বই না লিখে গুরুর সম্মান প্রদর্শন হেতু গুরুর নামে বইগুলোর নাম করতেন। নিজে লিখেছেন কিন্তু নিজের অহংবোধকে জাগাতেন না, নিজের পরিচয় দিতেন না, দিতেন যে এটা গুরু। যেমন সবচেয়ে বিখ্যাত আমাদের কি? সায়নাচার্যের বেদের টিকা। সেটার টিকাটার নাম কি? মাধব ভাষ্য। মাধব কে? সায়নাচার্যের দাদা, জ্যেষ্ঠ ভ্রাতার সম্মানে, তার অনুপ্রেরণায় তিনি গ্রন্থ লিখেছিলেন, তাই দাদার নামে টিকার নাম করে দিয়েছিলেন মাধব ভাষ্য, অথচ লিখেছেন সায়ন। সেই রকমই ভৃগু, যিনি এই পরম্পরায় মনুর এক প্রকার শিষ্য এবং এই আচার্যদের মধ্যেও পড়েন মনু পরম্পরাতে, তিনি বর্তমান যে মনুসংহিতা আমরা পড়ছি তিনি সেটা তার শিষ্যদের বলেন। অর্থাৎ ভৃগুর দ্বারা লিখিত, উক্ত বা প্রোক্ত হয়েছিল, তাই বর্তমান মনুসংহিতা হচ্ছে ভৃগু প্রোক্ত মনুসংহিতা। ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার হলো। আচ্ছা, নারদ স্মৃতি নামে একটি স্মৃতি গ্রন্থ আছে। মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, বৃহস্পতি সংহিতা, নারদ সংহিতা, পরাশর সংহিতা, নিশ্চয়ই এগুলোর নাম আপনারা শুনেছেন। সেরকম নারদ সংহিতা বা নারদ স্মৃতিতে বলা হয়েছে যে প্রথম স্তরে যখন বৈবস্বত মনু এই মনুসংহিতা লিখেছিলেন, তাতে 180টা অধ্যায়, টোটাল 1 লাখ শ্লোক ছিল। তারপরে সেটাকে নারদ ছোট করেন এবং অধ্যায় জানা যায় না, তবে সেটাকে 12,000-এ নামিয়ে আনেন 1 লাখ থেকে, মানে 10 ভাগের 1 ভাগ করে দেন। তৃতীয় স্তরে মার্কেন্ডেয় আচার্য সেটাকে 8,000 শ্লোকে নামিয়ে দেন এবং শেষ পর্যন্ত যেটা আমরা পড়ছি বর্তমানে, ভৃগু যখন এই মনুসংহিতা বলেন সেটার অধ্যায় সংখ্যা হয় 12 এবং শ্লোক সংখ্যা হয় 2676। কোনো কোনো গ্রন্থে আরো বেশি পাওয়া যায় 2694। দুটোই ঠিক, কোনোটাই ইমপারফেক্ট নয়। ঠিক আছে, এইরকম কোশ্চেন আসতেই পারে যে বৈবস্বত মনুর রচিত মনুসংহিতায় কটা অধ্যায় ছিল, বা এরকম কোশ্চেন আসতে পারে মার্কেন্ডেয় মনু রচিত মনুসংহিতায় শ্লোক সংখ্যা কত। তো টোটালটা এখানে দেখতেই পাচ্ছেন অ্যান্সার গুলো কি হতে পারে। এইবার যাচ্ছি হচ্ছে কোন গ্রন্থ কতটা বেশি সমাজে ইম্প্যাক্ট ফেলেছে বা পরিচিত বা জনপ্রিয়, সেটা সবচেয়ে মাপার মাপকাঠি হলো প্রাচীন যুগের গ্রন্থ ভারতীয় পরম্পরায়, সেটার উপরে টিকা রচিত হয়েছে কিনা, রচিত হলে কত, কোন কোন ভাষায়, কোন কোন এলাকার লোক লিখেছেন, সেইখান থেকে তার পপুলারিটি কতটা বা জনপ্রিয় কতটা বোঝা যায়। মনুসংহিতার উপরে প্রায় 20টার মতো টিকা বা কেউ বলেন 13টা মতো টিকা লেখা হয়েছে। মানে এর থেকে বোঝা যায় মনুসংহিতা যথেষ্ট প্রচলিত গ্রন্থ, এবং নিশ্চয় আপনারা সবাই গ্রাজুয়েশন করে এসছেন, জানেন যে মনুসংহিতা কতটা প্রচলিত গ্রন্থ, যে ভারতবর্ষে এখনো কোনো কিছু আচরণ হলে, পলিটিক্যালি বলছি বা অন্য কারণে বলছি, বলে যে
এরা কি মনুবাদী নাকি, মানে মনুকে ফলো করছে, এত প্রাচীন যুগের ধারা সেসব ফলো করছে? তো মনুর ইম্প্যাক্ট এতটাই, এবং মনুকে বৃহস্পতি নিজে বলেছেন যে মনু যা বলেছেন সেগুলো ভেষজের মতো সমাজে গ্রহণ করা উচিত, সেগুলো সেই রকম গুরুত্বপূর্ণ। বা সে মনুর যুগে মনু কি বলেছেন সেটা পারফেক্ট হতেই পারে, আজকের দিনে দাঁড়িয়ে মনু কতটা ইম্প্যাক্টফুল সেটা অন্য বিষয়, আমরা মনুর যুগ নিয়ে বলছি। তো যাই হোক, মনু ভাষ্য হচ্ছে মনু সংহিতার উপরে সবচেয়ে প্রাচীনতম টিকা, রচয়িতা হচ্ছেন মেধাতিথি, তার রচনাকাল নবম শতাব্দী। এরপরে সর্বশ্রেষ্ঠ টিকা হচ্ছে একজন বাঙালির লেখা, আপনাদের শুনলে নিশ্চয় আনন্দ লাগবে, কুল্লুক ভট্টের লেখা টিকা। কুল্লুক ভট্টের টিকার নাম হচ্ছে মন্নর্থ মুক্তাবলী, এবং তিনি একটু পরে নবম শতাব্দী প্রায় 600 বছর পরে পঞ্চদশ শতক, মানে আজ থেকে প্রায় 600 বছর আগে বা 500 বছর আগে লেখেন এই মন্নর্থ মুক্তাবলী টিকা। কুল্লুক ভট্ট সম্ভবত কেউ কেউ বলেন যে মানে বর্তমানে যে ভাটপাড়া নৈহাটির কাছে সেখানকার লোক ছিলেন, কেউ বলেন নবদ্বীপের পণ্ডিত ছিলেন। যাই হোক, বাংলার ছিলেন, শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে কাশী গিয়েছিলেন, তারপরে সেখানে পড়াশোনা শিখে সেখানকার টোলের পণ্ডিত, এবং সেখানে বসেই তিনি মন্নর্থ মুক্তাবলী লেখেন। ঠিক আছে, তো এই মন্নর্থ মুক্তাবলী ভারতবর্ষ জুড়ে পড়ানো হয় এবং সবচেয়ে পপুলার টিকা, এটা আমাদের একটা গর্বের বিষয়। যাই হোক, এরপরে হচ্ছে মন্নর্থ বিবৃতি টিকা, সর্বজ্ঞ নারায়ণের লেখা, 1100 থেকে 1300 খ্রিস্টাব্দ, অর্থাৎ একাদশ বা দ্বাদশ খ্রিস্টাব্দে লেখা বলা যায় গ্রন্থটি। আর নন্দনাচার্যের নন্দিনী বলে একটি টিকা আছে, এটি হচ্ছে সবচেয়ে আধুনিকতম, এখনো পর্যন্ত অনেকে বলে যে 1803 খ্রিস্টাব্দে। এছাড়াও আরো কিছু টিকা আছে আপনাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে মন্নমা শয়ানুসারিণী, বা সহজে বললে মনু টিকা, গোবিন্দরাজের লেখা, এটাও দ্বাদশ বা ত্রয়োদশ শতাব্দীতে লেখা। এছাড়া কামধেনু টিকা আছে ধরণীধরের লেখা, যদিও এই টিকাটা অপ্রাপ্ত, নাম শোনা যায়, পাওয়া যায়নি আজও। রাঘবানন্দ একটি টিকা লেখেন 1600 বা সপ্তদশ শতাব্দীতে, তার টিকার নাম মন্নর্থ চন্দ্রিকা। এই গোটাটা মুখস্থ রাখতে হবে, টিকার নাম, টিকাকারের নাম, শতাব্দী কত, মানে সময়কাল, কারণ যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসবে, স্পেশালি ফর আপনাদের সেট এক্সাম আসতেই পারে, যেহেতু এটা বেসিক জায়গা। আর নেটে তো এবছরও কোশ্চেন এসছে এই জায়গাটা থেকে, নিশ্চয়ই সবাই দেখেছেন, যারা 25-এর নেট পরীক্ষা আজকে ক্লাসে যদি কেউ থাকেন তারাও নিশ্চয়ই দেখেছেন যে এই ছকটা এই বছরও এসছে। তো খুব 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 ইম্পর্টেন্ট জায়গা। এরপরে টোটাল মনুসংহিতায় বলেইছি 12টা অধ্যায় আছে, এই 12টা অধ্যায়ের আলোচ্য বিষয়বস্তু আমি একটু শর্টে আপনাদের বলার চেষ্টা করছি, দেখে নিন একবারে এক ঝলকে। যেটা বলি আমরা সেটা হচ্ছে, প্রথম অধ্যায় হচ্ছে সৃষ্টি প্রকরণ, সৃষ্টি নিয়ে জগতের সৃষ্টি এবং সকল প্রাণীর সৃষ্টি কিভাবে হয়েছে সেই নিয়ে আলোচনা করা হয়েছে। টোটাল 119টি শ্লোক রয়েছে। আচ্ছা, ধর্মানুষ্ঠান হচ্ছে দ্বিতীয় প্রকরণের নাম, 249টি শ্লোক রয়েছে। এখানে ষোড়শ সংস্কার এবং বর্ণের কৃত্য ও অকৃত্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দুটোতে কেন পাঠ্য ব্র্যাকেটে লেখা আছে, তার কারণ নেটের সিলেবাসে প্রথম আর দ্বিতীয় অধ্যায় একদম স্পেসিফিক্যালি পাঠ্য বলা আছে, তাই আমি লিখে দিয়েছি ওটা পাঠ্য। তৃতীয় অধ্যায়, তার নাম ধর্ম সংস্কার, সেখানে আলোচনা হয়েছে চতুর্বর্ণের বিবাহ, বিবাহের লক্ষণ, কিভাবে বিবাহ হবে, এবং ডেইলি যে ডিউটি, পঞ্চমহাযজ্ঞ, 5 স্যাক্রিফাইস, একজন বিবাহিত মানুষের কি তার নিয়মিত কর্তব্য হওয়া উচিত সেইটা বলা আছে। 286টা শ্লোক। চতুর্থ অধ্যায় আলোচনা হয়েছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য ধর্ম, 260টা শ্লোক রয়েছে। এখানে জীবিকার লক্ষণ, কার কি জীবিকা হবে, অর্থাৎ বৃত্তি যেটাকে বলা হয়, ঠিক আছে, সেই নিয়ে আলোচনা হয়েছে। এবং স্নাতক ব্রত, আফটার এডুকেশন কমপ্লিট হলে ব্রহ্মচর্য ব্রত কবে কমপ্লিট হচ্ছে, স্নাতক ব্রতের দ্বারা কমপ্লিট হচ্ছে, সেই নিয়ে আলোচনা আছে। পঞ্চম অধ্যায়ের নাম স্ত্রী ধর্ম, এখানে 169টা শ্লোক আছে। মূলত স্ত্রীদের কি ধর্ম পালন করা উচিত আফটার বিবাহ, এবং তাদের মানুষের কি ভক্ষ অভক্ষ, খাওয়া না খাওয়া উচিত, সেই নিয়ে আলোচনা আছে। শৌচ কি অশৌচ কাজ কি, সেই বিষয়ে আলোচনা আছে। ষষ্ঠ অধ্যায়ের নাম আশ্রম ধর্ম, সবচেয়ে ক্ষুদ্র অধ্যায়, 91টা শ্লোক রয়েছে। এখানে বানপ্রস্থ এবং সন্ন্যাস আশ্রম কিভাবে ধর্ম পালন করতে হয়, কিভাবে পালন করতে হয়, সেই নিয়ে আলোচনা হচ্ছে। সপ্তম অধ্যায় আপনারা সবাই জানেন, রাজধর্ম অধ্যায়, 226টা শ্লোক। এইটা আপনাদের হিসেব মতো বলা যায় SLSTর ক্ষেত্রেও পাঠ্য সিলেবাসে আছে। এখানে রাজার ধর্ম বা কর্তব্য নিয়ে আলোচনা হয়েছে। দেখুন, এক্স্যাক্টলি SLSTর সিলেবাসে বলা নেই যে কোন কত নম্বর অধ্যায় আপনাদের পড়তে হবে। মনু সম্বন্ধে প্রাথমিক ধারণা বলে সিলেবাসে লেখা আছে,
কিন্তু আমি ওভার দ্য ইয়ার 1991 থেকে 2016 পর্যন্ত কোয়েশ্চেন গোটাটা ফলো করলাম। আপনারা কেউ ফলো করতে পারেন, আমাদের বিএসএসআই এর ওয়েবসাইটেই এটা আছে। স্যারের কাছ থেকে বা মডারেটর ম্যামের কাছ থেকে জেনে নেবেন কিভাবে ডাউনলোড করতে হয়। নিশ্চয়ই এতদিনে আপনারা করে ফেলেছেন, নাহলে করে নেবেন। একটা পিডিএফ এ 16 না মানে 20 বছরের কোয়েশ্চেন রয়েছে একসাথে। তো আমি পুরোটা ফলো করলাম, করে দেখলাম যা কোয়েশ্চেন আসে সবই রাজধর্মের ওপরে, এত বছর এসছে। তার মানে আপনারা এটা ধরে এগিয়ে চলুন, সপ্তম অধ্যায়টাই আসলে আপনাদের পাঠ্য, ঠিক আছে? এরপরে অষ্টম অধ্যায় রাষ্ট্রনীতি সম্বন্ধে আলোচনা রয়েছে, মূলত বিচার ব্যবস্থা, ব্যবহার দর্শন যেটাকে বলা হয় যাজ্ঞবল্ক্য অধ্যায়ে, এবং দণ্ডনীতি এই নিয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে বড় অধ্যায়, 420টা শ্লোক আছে। এরপরে নবম অধ্যায় স্ত্রী পুরুষ ধর্ম, 335টা শ্লোক। স্বামী স্ত্রীর পারস্পরিক যে আচরণ বিধি সেই নিয়ে আলোচনা আছে। 10 নম্বর অধ্যায় সমাজনীতি, 130টা শ্লোক। এখানে কি করে সংকর বর্ণগুলো উৎপত্তি হচ্ছে সেই নিয়ে আলোচনা আছে, ঠিক আছে? বর্ণের সংকর মানে হচ্ছে মিশ্রণ কিভাবে হচ্ছে, মানে ধরুন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 4টে ব্রাহ্মণ বর্ণ রয়েছে, কিন্তু এই ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয়ের সঙ্গে শূদ্রের বৈশ্যের এদের অপরাপর মিলনের ফলে যে জাতিগুলো উৎপন্ন হচ্ছে, বর্ণগুলো উৎপন্ন হচ্ছে, সেই নিয়ে আলোচনা আছে। এরপর 11তম অধ্যায় মূলত প্রায়শ্চিত্ত বিধি আর প্রায়শ্চিত্ত নিয়ে আলোচনা হয়েছে, 266টা শ্লোক আছে। 12তম অধ্যায়ের নাম মোক্ষ ধর্ম, মূলত এখানে শুভ অশুভ কর্মের ফল মোক্ষ লাভ কিভাবে করা যায় সেই নিয়ে আলোচনা আছে, 126টা শ্লোক আছে। তাহলে টোটাল 12টা অধ্যায়, 2676টা শ্লোক, এবং কোন কোন গ্রন্থ অনুযায়ী 2694টা শ্লোক, কিছু এক্সট্রা শ্লোক থাকতে পারে। এই হচ্ছে টোটাল মনুসংহিতার বিষয়বস্তু। আপাতত আমরা সপ্তম অধ্যায় নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? কারণ আমাদের প্রিভিয়াস ইয়ার এসএলএসটির কোশ্চেন সেদিকেই টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, সপ্তম অধ্যায় হচ্ছে রাজধর্ম অধ্যায়। দেখুন, আগেকার দিনে মনুসংহিতার সময় ওই প্রথম খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রথম খ্রিস্টাব্দের সময়কালকে মনুর সময়কাল আজ পর্যন্ত লেটেস্ট মত এটাই বলছে। সেই সময় দাঁড়িয়ে সমাজে তো আর আমাদের মতো গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, তখন রাজার দ্বারাই রাষ্ট্র পরিচালিত হতো। রাজা যেভাবে রাষ্ট্রকে পরিচালন করবেন সেভাবে রাষ্ট্র এগোবে। তাহলে এই যে রাজাকে কেন সবাই মানবেন, রাজা কি ডিউটি পালন করবেন, তার কি কোয়ালিটি থাকবে, সে কিভাবে রাষ্ট্র পরিচালন করবেন, সেই নিয়েই আলোচনা আছে হচ্ছে এই সপ্তম অধ্যায় বা রাজধর্ম অধ্যায়, ঠিক আছে? একটা কথা জাস্ট আপনাদের বোঝার জন্য বলে দিই, খারাপ ভাবে কেউ নেবেন না, আমি একটু আধুনিক ব্যবস্থার সঙ্গে তুলনা করে পড়াতে ভালোবাসি। কারোর যদি কোনো অসুবিধা হয় ক্লাসের পরে বলতে পারে, স্যার আপনার এই উদাহরণটা আমার পছন্দ হলো না, না হতেই পারে, আমার ব্যক্তিগত মত বলে বলছি। আজকের দিনে দাঁড়িয়েও দেখবেন যে মানুষ তাকেই মানে যে কোনো কারণে ক্ষমতায় উচ্চ স্থানে বসে আছে, যে কোনো ভাবে দেখবেন, যে সেটা পলিটিক্যাল হতে পারে, অর্থের দিক দিয়ে হতে পারে, সম্মানের দিক দিয়ে হতে পারে, যে কোনো দিক দিয়ে, বয়সের দিক দিয়ে হতে পারে, উচ্চ স্থানে যিনি আছেন। তো যিনি মন্ত্রী বা যিনি পদে আছেন বা যিনি আপনার এলাকার বিধায়ক বা এমপি, এভরিথিং, যে কোনো দলের হতে পারে, XYZ, সে যে আপনার এলাকায় কি উন্নয়নমূলক কাজ করা উচিত যেটা গিয়ে উনি বিধানসভা বা লোকসভায় বলবেন, সেটা যদি পাস হয় সেটাই পাবে। আপনি যদি বলেন যে আপনার বাড়ির পাশের ড্রেন ঠিক করতে হবে, আর উনি যদি বলেন না না আপনার বাড়ি না, এক্স এর বাড়ির পাশের কলটা আগে ঠিক করা দরকার, তাহলে সেটাই হবে। কেন? কারণ আপনাদের দ্বারা সে নির্বাচিত, তাই তার মত গ্রহীত হয়। প্রথম কথা হচ্ছে আপনি তার কথা কেন মানবেন, কারণ সে আপনার রিপ্রেজেন্টেটিভ। সেরকম ভাবে প্রাচীনকালে রাজা ছিলেন হচ্ছে গোটা রাষ্ট্রের জনপ্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ। কিন্তু এটা আমরা চিরকাল জানি যে কোনো কিছুকে আমরা তখনই মানি যখন তাকে আমরা আমার থেকে সুপিরিয়র ভাবি। আপনার সাথে আপনার একটা বন্ধু সারাদিন আপনার সাথে খেলে, ঘোরে, খায়, ঘুরতে যায়, এভরিথিং করে, দিনের শেষে তারপরে সে যদি হঠাৎ রাজা হয়ে যায়, তাকে আপনি মানবেন না, তার প্রতি সহজে আপনার ভয় শ্রদ্ধা আসবে না। তাই রাজাকে একটু হলেও সাধারণ মানুষের থেকে বেশি ক্ষমতাবান প্রমাণ করার প্রয়োজন ছিল, নইলে রাজাকে কেউ মানবে না। আর রাজাকে যদি না মানে রাষ্ট্র ঠিকভাবে পরিচালিত হবে না, দুর্বলরা রক্ষা পাবে না, সবলদের দ্বারা আঘাত প্রাপ্ত হবে। চলে গেল কথা, বুঝলেন সবাই নিশ্চয় আশা করি। এইবার
সপ্তম অধ্যায় মূলত সেই রাজার উৎপত্তি, তার কেন সৃষ্টি হয়েছে, তার কতটা ক্ষমতা, তার কি কি রাষ্ট্র বিষয়ে কর্তব্য, তিনি কিভাবে শাসন করবেন, কিভাবে দুষ্টের দমন শিষ্টের পালন করবেন দণ্ডের মাধ্যমে, তার মন্ত্রণা কেমন হবে রাজ্য পরিচালনার জন্য, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। খুব প্র্যাকটিক্যাল অধ্যায়। আজকের দিনে সবকটা কাজ আমাদের রাজ্য কেন্দ্র সরকার কিন্তু করে, মিলিয়ে দেখবেন। আচ্ছা, প্রথম যে পুরো বিষয়টাকে আমি খুব শর্টে একবারে এক লাইনে অ্যাট এ গ্ল্যান্স যেটাকে বলে দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে। এই সিস্টেমে বোধহয় খুব একটা দেখবেন না আপনারা। শ্লোক সংখ্যা রয়েছে, বাদিকে বিষয়বস্তু রয়েছে, ডান দিকে সেই শ্লোক সম্বন্ধে প্রাথমিক কিছু ধারণা দেওয়া হয়েছে। এটা শর্টে এগিয়ে যাওয়ার একটা ট্রিক্স। পরে আমি ডিটেলসে কিছু কিছু শ্লোক যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলবো, কারণ 226 বা 36টা বা 75টা শ্লোক একটা ক্লাসে সত্যি পড়ানো সম্ভব নয়। আপনাদের সেই ইম্পর্টেন্ট জায়গাগুলোকে আমি দেখিয়ে দেবো যেগুলো থেকে সাধারণত প্রশ্ন এসছে বা আসতে পারে। প্রথম শ্লোকটা যেটা 1 থেকে 2 আছে, সেটাতে রাজ ধর্ম নিয়ে কিছু কথা বলা আছে, যে দৃষ্টার্থ অদৃষ্টার্থ কি, রাজার দৃষ্টার্থ ভাবে কিভাবে রাজা কাজ করবেন, এই বিষয়ে আলোচনা আছে। তারপরে রাজা কিভাবে সৃষ্টি হলো, রাজাকে সৃষ্টি করার কারণ কি, এটা তৃতীয় শ্লোকে আলোচনা করা রয়েছে। সেখানে বলা হচ্ছে রাজার সৃষ্টির কারণ কি, পৃথিবীকে রক্ষা করার জন্য, প্রজাগণকে রক্ষা করার জন্য রাজার সৃষ্টি হয়েছিল। এরম কথা কে বলছেন? মনু বলছেন। ঠিক আছে, তাহলে রাজার সৃষ্টি আপনাদের সেটে যদি কোশ্চেন এসএলএসটি তে যদি কোশ্চেন আসে যে রাজার সৃষ্টির কারণ কি, অপশানে যদি থাকে প্রজা রক্ষার কর্তব্য, সেটাও হবে। যদি অপশানে থাকে পৃথিবীকে রক্ষার জন্য, সেটাও হবে। দুটোই ঠিক, দুটো একসাথে আসবে না। ঠিক আছে। আচ্ছা, রাজা কোন কোন দেবতার অংশ, চতুর্থ শ্লোক বলা হচ্ছে। দেখুন, রাজাকে যদি সাধারণ মানুষ বলে দেওয়া হয়, কেউ রাজাকে মানবে না। আমরা যেমন ওই বন্ধুটাকে বলছিলাম মানবো না, সে যদি হঠাৎ নেতা হয়ে যায় তবুও সে আমার বন্ধুই থাকবে। তাহলে বন্ধুকে আমি মানবো তখনই যখন মনে করব বন্ধু স্পেশাল কিছু, আমার থেকে পাওয়ারফুল। তাহলে রাজাকে পাওয়ারফুল করতে গেলে কি করতে হবে? দেবতার সমতুল্য প্রমাণ করতে হবে। তখন কি বলতে হবে? এই যে দেখুন বলেছে, রাজার মধ্যে কে কে রয়েছে? ইন্দ্র, বায়ু, যম, সূর্য, অগ্নি, বরুণ, চন্দ্র, বিত্তেশ বা কুবের, ধনপতি কুবের, এত কটা দেবতার অংশ নিয়ে রাজা গঠিত। আপনাদের কোশ্চেন হতে পারে যে 3, 2, 5, 3, 8 জন দেবতার কেন কথা বলা হলো রাজার মধ্যে? এই সব কটা দেবতার গুণ রাজার মধ্যে আছে। কেন? ইন্দ্র তো দেবরাজ, দেবতাদের রাজা, তাই থাকবেই। বায়ুর মধ্যে কি রয়েছে? তেজ রয়েছে। যমের মধ্যে কি রয়েছে? ওই যে বিচার করার ক্ষমতা, রাজা বিচার করবেন। সূর্যের মতো তার কি বলবো দহনিকা শক্তিও আছে, আবার পরিপালন করার শক্তিও আছে রাজার মধ্যে। সূর্যই তো পরিপালন করে, শক্তি দেয়, সবকিছুর উৎস, রাজাও তাই। আবার অগ্নির মতো তার মধ্যে প্রচন্ড তেজ রয়েছে, তিনি রেগে গেলে সব ভস্ম করে দিতে পারেন রাজা। আবার বরুণের মতো তিনি বৃষ্টি দিয়ে, পর্জন্য দিয়ে, মেঘ দিয়ে পালন করতে পারেন। চন্দ্রের মতো তার বিভিন্ন অলংকার রয়েছে, গুণ রয়েছে, কোমলতা রয়েছে। ঠিক আছে, প্রচুর ধনসম্পদ কোষ রাজার হাতে রয়েছে, তাই তাকে আবার সেই দেবতারও অংশ বলা হয়েছে। বুঝতে পারছেন? এই যেগুলো মনু বলেছেন এমনি র্যান্ডামলি বলে দেননি, তিনি অনেক ভেবে চিনতে এই দেবতাগুলোকেই রাজার মধ্যে ঢুকিয়েছেন যাতে এই গুণগুলো রাজার মধ্যে থাকে। এরপরে 6 থেকে 15 নম্বর শ্লোকে অনেকটা অঞ্চল দূরে 9টা শ্লোকে শুধুমাত্র রাজারই প্রশংসা করা হয়েছে। রাজাকে অপমান করা উচিত নয়, রাজাকে বালক তুল্য, রাজা বয়সে ছোট হলেও তাকে প্রণাম করা উচিত, বালক তুল্য ভাবা উচিত না, কারণ দেবতার অংশ, ইত্যাদি ইত্যাদি করে রাজার প্রশংসা করা হয়েছে। এরপর রাজা কোন কোন দেবতার সমকক্ষ, বিশেষ করে 7 নম্বর শ্লোকে সেটা বলা হয়েছে। একই দেবতাদের রিপিট করা হয়েছে আবার, মানে দ্বিতীয়বার। আচ্ছা, আবার ওই যে বললাম যে রাজা বালক হলেও মান্য কেন, দেখুন ওই 6 থেকে 15 মধ্যে 8 নম্বর শ্লোকে ওটাই বলা হয়েছে। কারণ রাজা দেবতার অংশ, যিনি মানুষ রূপে পৃথিবীতে থাকছেন। রাজা আসলে মান্য কেন? কারণ তিনি দেবতার অংশ, আর দেবতা মানুষ রূপে রাজার মধ্যে দিয়ে পৃথিবীতে থাকে। ওই একই ব্যাপার আসলে, নইলে রাজাকে মানবে না কেউ, সবাই বিদ্রোহ করে দেবে। ঠিক আছে। আচ্ছা, রাজার কর্তব্য কি, ডিউটিস অফ কিং, রাজা কি কি করবেন, সেই নিয়ে টোটাল 16 থেকে 38 নম্বর শ্লোকে আলোচনা হয়েছে। তার মধ্যে আলোচনাকালে 20 নম্বর শ্লোকটা খুব ইম্পর্টেন্ট। এসএলএসটির কোনো একটা ইয়ারে
আমি বলতে পারবো না, অনেক কটা কোশ্চেন দেখেছিলাম এসএলএসটি-তেই মাৎস্যর ন্যায় নিয়ে একটা কোশ্চেন এসেছিল। ব্যাপারটা বলা হয়েছিল যে মাৎস্যর ন্যায় কি, তখন 2 নাম্বারের বড় কোশ্চেন আসতো, 2-3 লাইন লিখতে হতো অ্যান্সার। ঠিক আছে, মাৎস্যর ন্যায় কি এখন আর এইভাবে কোশ্চেন আসবে না। মাৎস্যর ন্যায়টা কি বলে দিচ্ছি। মাৎস্যর ন্যায় মানে হচ্ছে কোনো কোনো পুকুরে দেখবেন 2 রকমের মাছ থাকে, ছোট মাছ আর বড় মাছ। ছোট মাছগুলোকে বড় মাছ গিলে খেয়ে নেয়, এই কনসেপ্টটাকে বলা হয় মাৎস্যর ন্যায়। ঠিক আছে, মানে এটার মানে কি, কথাটার মানে কি, মানুষের ক্ষেত্রে প্রয়োগ কি, রাজার ক্ষেত্রে প্রয়োগ কি, যে দুর্বল ব্যক্তিদেরকে সবলরা আঘাত করছে বা লুটে নিচ্ছে বা আক্রমণ করছে, এটাই হচ্ছে মাৎস্যর ন্যায়। মানে এটা একটা বাজে জিনিস। মাৎস্যর ন্যায় কখন হয়? রাজা দণ্ডযোগ্য ব্যক্তিদের যদি অনলস ভাবে দণ্ড বিধান না করেন, এখানে করলে হবে, ওটা না করলে হবে, এটা ন হবে, দন্তে নয়কার হবে, মিস হয়ে গেছে ওই জায়গাটা। ব্যাপারটা বুঝলেন? যারা দণ্ডযোগ্য, যারা ভুল করছে, যারা শক্তিশালী, যারা মানুষকে অত্যাচার করছে, তাদের যদি যোগ্য ব্যক্তিদেরকে, সেই যোগ্য দণ্ডযোগ্য ব্যক্তিদেরকে রাজা যদি দণ্ডবিধান না করে, আর কিভাবে দণ্ডবিধান করবেন? অনলস ভাবে, মানে অলসতা দেখাবেন না। কেউ কাউকে মেরে দিয়েছে, কেউ কাউকে নিগ্রহ করছে শারীরিক, কেউ কাউকে বাজেভাবে ফিজিক্যাল অ্যাসল্ট করছে, রাজা তা শুনলো কিন্তু দণ্ডবিধান করলে অনেক দিন বাদে, তাহলে তো কোনো মানে হলো না বিচারে। এখন তো একটা কথা আছে, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, সেটা অন্য বিষয়। তো রাজা সবসময় অনলস ভাবে, অলসতা কাটিয়ে অনলস ভাবে সর্বদা দণ্ডবিধান করবেন, তবেই মাৎস্যর ন্যায় হবে না, নইলে মাৎস্যর ন্যায় হয়ে যাবে। ঠিক আছে, সেটা আজকের যুগেও প্রযোজ্য, নিশ্চয় সবাই বুঝছেন ব্যাপারটা। আচ্ছা, মাৎস্যর ন্যায়ের ফল কি? যদি মাৎস্যর ন্যায় চলতে থাকে, রাজা যদি দণ্ড না দেয়, দণ্ড দেওয়ার যোগ্য ব্যক্তিদেরকে, কি হবে? বলবানের জয় হবে, নিম্ন বর্ণের বলশালীরা প্রাধান্য পাবে। দুটো কথা বলেছেন। প্রথমত, যে বর্ণেরই হোক, যারা বলবান তারাই সর্বদা জয়ী হবে, দুর্বলরা সুযোগ পাবে না। আর একটা কি হবে? নিম্ন বর্ণের বলশালীরা প্রাধান্য পাবে। এবার মনুর যুগে বর্ণ প্রথা ছিল, নিম্ন বর্ণ মানে শূদ্র প্রভৃতি, চণ্ডাল প্রভৃতি জাতিরা, তারা যদি বলশালী হয়ে ওঠে, ব্রাহ্মণের তো ক্ষত্রিয়ের মতো কি বলবো, যোদ্ধার মতো জ্ঞানও নেই, আবার প্রচুর টাকা পয়সাও রাজার মতো নেই, তাহলে ব্রাহ্মণকে চাইলে কিন্তু অ্যাটাক করে দেওয়া যায়, চাইলে একজন শূদ্র অ্যাটাক করতে পারতেন না, তার শিক্ষার ভয়ে, তার অভিশাপের এইগুলোর ভয়ে। হ্যাঁ, তো যদি মাৎস্যর ন্যায় চলে, তাহলে তারাও আক্রান্ত হবে। আর একটা কথা ব্রাহ্মণ, যে ক্লাসে এটা আপনারা ভাববেন না ব্রাহ্মণ অ্যাটাক হওয়া মানে একটা ব্রাহ্মণ মানুষ অ্যাটাক হলো। ব্রাহ্মণ অ্যাটাক হওয়া মানে শিক্ষাকে অ্যাটাক করা হলো। ঠিক আছে, আজকের দিনে দাঁড়িয়েও একজন শিক্ষক যদি নিগৃহীত হন যে কোনো কারণেই, তাহলে সমাজের সেটা সবচেয়ে খারাপ সময়, এটা মাথায় রাখবে। ঠিক আছে, শিক্ষা আক্রান্ত মানে গোটা সমাজ আক্রান্ত, তো সেটাই বলা হচ্ছে, তারা যেন আক্রান্ত না হয়। যাই হোক, এরপরে সপ্তম অধ্যায়ের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনাদের পরীক্ষায় এসএলএসটি, নেট, সেট, এভরিথিং জায়গায় বহুবার এই জায়গা থেকে কোয়েশ্চেন এসছে, সেটা আমি ওই জন্য আরো হাইলাইট করে আলাদা পরের পেজে করেছি। এটা ভালো করে সবাই মন দিয়ে শুনবেন। মনুর মতে বেসন 2 প্রকার। বেসন মানে যেটা দিয়ে রান্না করে ভাজা হয় সেটা নয়, কথাটা আসলে উচ্চারণ ভালোভাবে করলে হয় বসন। ঠিক আছে, বয়জকলা দন্তেশ্ব না, বসন, আমরা চলতি কথায় বেসনই বলি। বসন হচ্ছে 2 প্রকার, একটা কামজ আর একটা ক্রোধজ। কামজ বেসনের সংখ্যা হচ্ছে 10টি। কামজ বেসন মানে হচ্ছে যেগুলোর দ্বারা সুখ ভোগ করা যায়, সুখ ভোগ করার ইচ্ছা হয়। কি কি? মৃগয়া, একদম ক্রম অনুসারে মুখস্থ রাখবেন। সেট, এসএলএসটি, নেট সব পরীক্ষার জন্য বলছি, ক্রম অনুযায়ী মুখস্থ রাখবেন, যেভাবে এখানে লেখা আছে, বইও দেখে নিতে পারেন শ্লোক দেখে। ঠিক আছে, কি কি? মৃগয়া, পাশা খেলা, দিবানিদ্রা, পরবাদ বা পরনিন্দা, স্ত্রী আসক্তি, মদ্যপান, নাচ গান বাজনা বিষয় আসক্তি। এটার একটা সংস্কৃত শব্দটা হচ্ছে তৌর্যত্রিক, তয় ঔকার উন্তের জয় রে, তয় রফলা হস্যি ক। তৌর্যত্রিক মানে গান বাজনা বিষয় আসক্তি, এবং বৃথাট্টা মানে হচ্ছে অকারণে ঘোরাঘুরি করা। এই 10টা জিনিসকে বলা হয় কামজ ব্যসন, এগুলোকে ত্যাগ করা উচিত রাজার, মনু বলছেন। ঠিক আছে, আর আবার 8 প্রকার ক্রোধজ ব্যসন আছে।
ওই রাগ বা মানসিক বিকার থেকে তৈরি হওয়া যে ব্যসন, সেই ব্যসনগুলো হচ্ছে পৈশূন্য, সাহস, দ্রোহ, ঈর্ষা, অসূয়া, অর্থদূষণ, বাকপারুষ্য, দণ্ডপারুষ্য। এগুলোর অনেক কটা। দ্রোহ মানে অকারণে কারোর প্রতি আক্রমণ করা, মানে সাহস দেখানো। সাহস মানে হচ্ছে যেখানে ভদ্রতা দেখানো উচিত ছিল সেখানে নিয়ম ভঙ্গ করে কাউকে অ্যাটাক করা। ঈর্ষা মানে সবাই জানেন অন্যের উন্নতিতে নিজের রাগ। অসূয়া মানে হচ্ছে খারাপ কথা বলে কাউকে আক্রমণ, খারাপ বাক্য প্রয়োগ করে, বিশেষ করে কারুর ভালো কথা যার পছন্দ হয় না এরকম টাইপের। ঠিক আছে, একটা কথা। আর ঈর্ষা মানে হচ্ছে অবস্থা। অর্থদূষণ মানে সোজা কথায় ঘুষ ধরে নিন, ঠিক আছে, বাজেভাবে অর্থ ব্যবহার করা বাজে কাজে। বাকপারুষ্য মানে বাকের দ্বারা কাউকে অপমান করা, বাজে কথা বলা। আমাদের এখনকার ভাষায় হচ্ছে স্ল্যাং ওয়ার্ড ইউজ করা কারোর বিরুদ্ধে। দণ্ডপারুষ্য মানে ফিজিক্যালি কাউকে অ্যাসল্ট করা, মারা, হাত দিয়ে, দণ্ড দিয়ে, এভরিথিং দিয়ে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইরকম হচ্ছে 8 প্রকার ক্রোধজ ব্যসন। এই 8 প্রকারের নামও ক্রম অনুযায়ী মুখস্থ রাখতে হবে। আপনাদের নেট, সেট, এসএলএসটি, বিশেষ করে এসএলএসটি তে এই ব্যসন নিয়ে কোশ্চেন এসছে। কখনো এসছে কটা ব্যসনের সংখ্যা, এবার এরকম আসতে পারে বলছে এর মধ্যে কোন দুটি কামজ ব্যসন নয়, এরকম একটা কোশ্চেন এলো, মানে কোনটা নয়। হয়তো মৃগয়া দেওয়া আছে, পাশাখালা দেওয়া আছে, তাহলে এই দুটো বাদ দিয়ে যে দুটো থাকবে সেই দুটোই হবে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে 47-48 নম্বর শ্লোকে রয়েছে এই দুটো বিষয়। ভালো করে পড়বেন, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে দূত নিয়োগ। দূতকে কিভাবে নিয়োগ করতে হবে। আজকের দিনে দাঁড়িয়েও প্রত্যেকটা দেশে আমাদের দূত যায়, দূত গিয়ে কথা বলে। এখন এটার জন্য একটা খুব ওয়েল অর্গানাইজড সিস্টেম আছে, সেটাকে বলা হয় এমবাসি। প্রত্যেকটা দেশে এমবাসি বা এমবেসি বলে অনেকে, এমবাসি রয়েছে, মানে পৃথিবীর প্রত্যেকটা দেশে আমাদের দূত সেখানে আছে। সেখানে আমাদের দেশের লোকেদের জন্য তারা কথা বলে। ঠিক আছে, সেখানে বলছে দূতের ট্যালেন্ট কি হতে হবে। এই যে আমাদের এখন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, দেখবেন তার যেখানেই যায়, ইউরোপে যাক বা অন্যান্য জায়গায় যাক, তার কথা খুব মানুষের মধ্যে কি বলবো স্পার্ক তৈরি করে। মানে মানুষ তার কথা শুনতে চায়, সে উত্তর দেয় খুব উদ্ধত ভাবে, ভারতকে রিপ্রেজেন্ট করে খুব স্ট্রংলি, খুব পপুলার লিডার হয়ে গেছেন। উনি কিন্তু পলিটিক্সের লিডার নয়, ভোটে দাঁড়িয়ে যেতেন, উনি নির্বাচিত, কিন্তু তার ট্যালেন্ট হচ্ছে এই দূত হিসেবে তিনি ছিলেন, ভারতের রাষ্ট্রদূত হিসেবে ছিলেন। ঠিক আছে, তো দেখুন সেই দূতের কি কি গুণ থাকা দরকার। মনু বলছেন সর্বশাস্ত্রে তিনি বিশারদ হবেন, ইঙ্গিত আকারে তিনি মানে জ্ঞান থাকবে, ইঙ্গিত আকারে তিনি চেষ্টজ্ঞ হবেন, অর্থাৎ কেউ কোনো কথা ইঙ্গিত দিয়ে বলার চেষ্টা করছে তিনি সেটার মূল মর্মার্থ ধরে নিতে পারবেন। বিশুদ্ধ স্বভাবযুক্ত হবে, তার ক্যারেক্টারে কোনো প্রবলেম থাকবে না, সে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হবে, তার মধ্যে সুচিতা থাকবে, তিনি দক্ষ হবেন কাজে, এবং তার ফ্যামিলি ভালো হতে হবে। এর মধ্যে অনেক গুণই আজকের দিনেও অ্যাপ্লিকেবল। বিশেষ করে ইঙ্গিত আকার, চেষ্টজ্ঞ আর সর্বশাস্ত্রবিদ আর এবং বিশুদ্ধ ক্যারেক্টার, এই তিনটে না হলে কেউই আজকের দিনেও দূত হতে পারবে না, কারণ এগুলো মাস্ট তার মধ্যে থাকতে হবে। এবং এছাড়াও দূতের আরো কয়েকটা স্পেশাল গুণ থাকা দরকার। কি বলছে অনুরক্ত হতে হবে, যে দেশের দূত তার প্রতি অনুরক্ত হতে হবে, রাজার প্রতি হতে হবে আসলে। তার মধ্যে দক্ষতা থাকতে হবে, তার স্মৃতি খুব ভালো হতে হবে, স্মৃতিমান হতে হবে, দেশ কাল সম্বন্ধে নলেজ থাকতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে এস জয়শঙ্কর পপুলার, তার কারণ হচ্ছে তিনি দেশকালবিদ। ভারতের পাওয়ার কতটা জানেন, গোটা পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষমতা কতটা জানেন, এই পরিস্থিতিতে কোন কথা কি এফেক্ট করবে সেটা খুব ভালো করে জানেন, তাই তিনি দেশকালবিদ। এই গুণটা কিন্তু প্রাচীন কালেও ছিল। বপুষ্পার মানে দেখতে মোটামুটি ভালো হতে হবে, রুগ্ন যদি হয় তাহলে তো সে গিয়ে ধুকবে গিয়ে, তখন তো দৌড়ে যেতে হতো, এখনকার মতো প্লেন ছিল না। তাহলে বপুষ্মান মানে চেহারা ভালো হতে হবে। বিত ভীর বাগ্মী, বিত ভী মানে হচ্ছে যার ভয় নেই, ভয় যার নেই, মানে তো অন্য দেশের রাজা তোমায় ভয় দেখাচ্ছে, দূতকে আটকে রেখে দিল ওই হনুমানের মতো, ভয়ে হনুমান যেমন জ্বালিয়ে দিয়ে এসেছিল লঙ্কা, সেরকম করে দিয়ে আসতে হবে, ভয় পাওয়া যাবে না দূতকে। আর কি বাগ্মী হতে হবে, এটা হচ্ছে বেস্ট 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 কোয়ালিটি। এই বাগ্মী কোয়ালিটিটা বোধহয় এখন এস জয়শঙ্করের সবচেয়ে বড় পাওয়ার, যে অসাধারণ সুন্দর গুছিয়ে যুক্তি সহকারে কথা বলতে পারতে হবে। ঠিক আছে,
তাহলে মনু সংগীত অনুযায়ী দূতের কোয়ালিটি এইগুলো। কেন আমি বাস্তব উদাহরণ দিয়ে আপনাদের পড়াই, যাতে আপনাদের মনে থাকে এই গুণগুলো, আচ্ছা এই গুণগুলো থাকার কথা। তাহলে কোয়েশ্চেন আসতেই পারে যে দূতের কি গুণ থাকা দরকার, বা দূত নিয়োগের ক্ষেত্রে কি কি গুণের পরীক্ষা করা উচিত, সবই বলে দিয়েছি সবকটাই। এটা ক্রম অনুযায়ী মনে রাখার ব্যাপার নেই, অন্তত জিনিসগুলো কি সব গুণগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, দূতের কাজ কি? দুই রকম রাজার মধ্যে সন্ধি স্থাপন, আর কিছু কিছু ক্ষেত্রে যে রাজার মধ্যে মিল আছে প্রয়োজনে তাদের মধ্যে ভেদ সৃষ্টি করা। এটা কোন দেশ করে আপনারা সবাই জানেন, আমাদের কাছাকাছি কোনো দেশ না, দূরে থাকে একটা দেশ, ঠিক আছে, সেই দেশটা খুব করে। প্রয়োজনে কোনো কোনো দেশের সঙ্গে সন্ধি স্থাপন করে, আর প্রয়োজনে কোনো কোনো দেশের সঙ্গে ঝামেলা লাগিয়ে দেয়। এই আজকে এই 2-3 দিন ধরে খুব চর্চায় আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে রাজধানী স্থাপনের স্থান। রাজা কোথায় তার কিংডম রাজধানী স্থাপিত করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে ভালো জায়গায় রাজধানী না বানালে সেই রাজধানীটাতে মানুষ থাকতে পারবে না, রাজা থাকতে পারবে না, শত্রুর আক্রমণে নষ্ট হয়ে যাবে। কি বলছে, জঙ্গল মানে জঙ্গল হতে হবে, জঙ্গল মানে ধরে নিন ল্যান্ডটা ভালো ফার্টাইল ল্যান্ড হতে হবে, সুন্দর মাটি হতে হবে, শস্য সম্পন্ন হতে হবে, মানে ভালো গাছ জন্মায়, খুব বন্যাতেও ডুবে যাচ্ছে না, আবার খুব উঁচু মানে জল পাওয়া যায় না, মরুভূমি এরম না, ঠিকঠাক। ঠিক আছে, শস্য সম্পন্ন মানে শস্য সম্পদ মানে কি করা যাবে, পালন করা যাবে, সেগুলো কৃষি পালন করা যায় যাতে। আর্যপ্রায়, আর্যপ্রায় মানে ভালো মানুষ যেখানে থাকে, কুট মানুষ যেখানে থাকে না। অনাবিল মানে কোন রকম প্রাকৃতিক অপরিপক্কতা নেই, প্রাকৃতিক ভাবেও সুন্দর মনোরম আবহাওয়া। ঠিক আছে, রমণীয় মানে দৃশ্যটা সুন্দর হবে, দেখলেই মনটা ভালো হয়ে যাবে, এইরকম অঞ্চলে রাজা রাজধানী স্থাপন করবে। ঠিক আছে, এরপরে হচ্ছে দুর্গ। এই দুর্গ নিয়ে যদি আপনাদের লাস্ট 20টা SLST হয়, তার মধ্যে 12 থেকে 14 বার দুর্গ নিয়ে কোশ্চেন এসছে। এই জায়গাটা একটু মাথা ঠান্ডা করে SLST যারা আছেন, বিশেষ করে তারাই আছেন আমি জানি আজকে ক্লাসে, ভালো করে শুনবেন। দেখুন, মনুর মতে দুর্গ 6 প্রকার। কি কি? ধন্য দুর্গ, মহি দুর্গ, জলদুর্গ, বৃক্ষ দুর্গ, নৃদুর্গ, গিরি দুর্গ। ঠিক আছে, গিরি মানে কি? পর্বতে যে দুর্গ হয়। নৃদুর্গ মানে কি? মানুষ দ্বারা বেষ্টিত। বৃক্ষ দুর্গ মানে কি? বৃক্ষ বা জঙ্গলের মধ্যে যে দুর্গ তৈরি করা হয়। জলদুর্গ মানে জলের মাঝখানে। মহিদুর্গ আর ধন্যদুর্গ মানে এই মহিদুর্গটাকে অনেকে পাথর যুক্ত স্থানে বলেছেন, ধন্যদুর্গ বলছেন হচ্ছে যেখানে আমাদের বালুকাময় স্থান, এই রকম বলা হচ্ছে। এই কটা যায়, এই ধরনের 6 প্রকার দুর্গ রচনা করতে হবে। এই 6 ধরনের দুর্গ হতে পারে একটা রাজা। ভারতবর্ষের কি অসাধারণ জিওপলিটিক্যাল পরিস্থিতি, মানে অবস্থান দেখুন। যদি প্রাচীন ভারতবর্ষ ধরি, মানে আফগানিস্তানকে ধরে, তাহলে এই সব ধরনের দুর্গ করারই জায়গা ছিল। মরুভূমি আছে রাজস্থানে, আবার জল আছে সাউথে, আমাদের এখানেও আছে, পাথুরে জমিও প্রচুর আছে ছোটনাগপুর, উত্তরাখণ্ড এইসব অঞ্চলে। বৃক্ষ তো সব জায়গাতেই ভারতবর্ষে, বিশেষ করে বাংলা ঠাংলাতে আছেই। গিরি দুর্গ পাথরে কি বলবো পাহাড়ি এলাকাতে আরামসে তৈরি করা যায়, রাজস্থানে গেলেই দেখতে পারবেন। তাহলে এই সব ধরনের দুর্গই কিন্তু ভারতে ছিল। কি সুন্দর জিওগ্রাফি ভরা হয়ে যায় দেখুন। অনু বলছেন এই দুর্গগুলো, তাহলে আপনাদের সেটে কোশ্চেন আসে, SLST তে কোশ্চেন আসে সাধারণত যে দুর্গ মনুমতে কয় প্রকার ও কি কি। আগে এরকম কোশ্চেন আসতো, তো বেশিরভাগ এই কোশ্চেনটা আমি অন্তত 6-7 বার রিপিট দেখলাম। ঠিক আছে, দুর্গ হচ্ছে 6 প্রকার, তারা হচ্ছেন এই কি? ধন্য, মহি, জল, বৃক্ষ, নৃ, গিরি। ক্রমটা মুখস্থ রাখতে পারলে খুব ভালো, আপনাদেরই লাভ। ঠিক আছে, এদের মধ্যে শ্রেষ্ঠ দুর্গ কোনটা, এরকমও কোশ্চেন এসছে 1-2 বার। কি হবে? গিরি দুর্গ। এবার আপনাদের কোশ্চেন হতে পারে, কেন স্যার গিরি দুর্গ কেন? গিরি দুর্গের কনসেপ্টটা হচ্ছে পাহাড়ের সবচেয়ে উঁচু যে মাথাটা, মানে একদম চূড়া যেটাকে বলে, সেইখানে আপনি দুর্গটা তৈরি করবেন। শত্রুরা নিচ থেকে আক্রমণ করবেন। প্রথম সুবিধা হচ্ছে আপনি ওপর থেকে দেখতে পাবেন কত শত্রু নিয়ে আসছে। দ্বিতীয় হচ্ছে আপনি যদি সিঁড়িতে যে রাস্তা দিয়ে আক্রমণ করছে ওপরে প্রচুর পাথর জমিয়ে রাখেন, জাস্ট ওই পাথরগুলোকে ফেলে দেবেন, তাতে ওরা আর কোনো রাস্তা থাকবে না বাঁচার, পড়ে মরে যাবে। এবং তারপরে উপর থেকে আক্রমণ করতে নিচে সুবিধা হয়, এই জন্য গিরি দুর্গকে শ্রেষ্ঠ দুর্গ বলা হয়েছে। ঠিক আছে,
এরপরে পুরোহিত বরণ যজ্ঞ নিয়ে আলোচনা আছে। রাজা কিভাবে কর গ্রহণ করবেন এইটা নিয়ে একটা আলোচনা আছে, এইটা নিয়ে আমি একটু বলি। মনু বলছেন রাজা মৌমাছি আর বাছুরের মতো কর গ্রহণ করবেন। সবার কোশ্চেন হচ্ছে স্যার এই আবার কি অদ্ভুত কথা, মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে? প্রত্যেকটা ফুল থেকে, এই সরি মৌমাছি না আমি ভুল বললাম, জোকের মতো জোক কি করে, একবার একটা জায়গায় লেগে যায় যখন, আস্তে আস্তে নল দিয়ে ব্লাড কালেক্ট করে। মজাটা দেখুন, যখন ও টানে তখন কোনো টের পাওয়া যায় না জোক কাটছে। ও যখন ব্লাড টানা কমপ্লিট করে ফুলে ওঠে, বডি থেকে ছেড়ে বেরিয়ে যায়, তারপরে আপনি বুঝতে পারেন যে ওখানে জোক কামড়েছিল, কালো রক্ত বেরোচ্ছে, ফুটো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে যখন কালেক্ট করে তখন কোনো টের পাওয়া যায় না। আবার বাছুর মায়ের কাছ থেকে দুধ যখন খায়, ও কিন্তু মুখ দিয়ে দাঁত লেগে টানে, কিন্তু মায়ের ফিল হয় না, কষ্ট লাগে না। ঠিক আছে, এই রকম ভাবে রাজা কর কালেক্ট বা ট্যাক্স কালেক্ট করবেন যাতে মানুষের কষ্ট না হয়, কিন্তু কর নিয়মিত ভাবে আসতে থাকে, এটা হচ্ছে পলিসি। ঠিক আছে, অধ্যক্ষ মানে হচ্ছে ওয়ান টাইপ অফ কি বলবো, এখনকার আইএএস আইপিএস অফিসার যারা মন্ত্রীদের সঙ্গে কাজে হেল্প করবেন, ডিসিশন মেকিং এ হেল্প করবেন, সেরকম ভাবে রাজা নিয়োগ করবেন। এটা 81 নম্বর শ্লোকে বলা আছে। রাজা ব্রাহ্মণদের বৃত্তিদান এবং তাদের প্রশংসা করবেন, এই নিয়ে আলোচনা আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় বলে আমি আর ডিটেলস বলছি না, মানে নেই ওই জন্য আলোচনা করিনি। এরপরে সংগ্রাম কিভাবে হবে এই নিয়ে আলোচনা আছে। ঠিক আছে, এই আলোচনার মধ্যেই কয়েকটা জায়গা বলবো, সেটা হচ্ছে রাজা কূট অস্ত্রের নিন্দা করবেন, অর্থাৎ বিষ মেশানো যে অস্ত্র যুদ্ধে প্রয়োগ করা উচিত নয়, সেই অস্ত্র যদি কেউ প্রয়োগ করে রাজা তার নিন্দা করবেন, নিজেও করবেন না, শত্রু কেউ করলে তাকে আটকাবেন, এটা যুদ্ধের নিয়ম। ঠিক আছে, যুদ্ধ নীতি কিরকম হতে পারে, কিরম শত্রু দেখে কোন কালে কতটা বল নিয়ে আক্রমণ করবেন, সেই ডিসিশন আছে এখানে। এরপরে যুদ্ধে প্রাপ্ত বস্তুর অধিকার, নিয়ম হচ্ছে যুদ্ধে যা জয় করা হয় অপোনেন্টকে, পরাজিত যে যারা, তাদের সবকিছুই যারা জিত হয়েছেন তাদের হয়ে যায়। তার মধ্যে শ্রেষ্ঠ অংশ যায় রাজার কাছে, তারপরে শ্রেষ্ঠ অংশ যায় সেনা প্রধানের কাছে, বাকিটা সমানভাবে সৈনিকদের মধ্যে ভাগ হয়ে যাবে, এরকম মনুর মত। 93 থেকে 113 নম্বর শ্লোকে আলোচনা হয়েছে পুরুষার্থ লাভের উপায়। ঠিক আছে, এই উপায়টা হচ্ছে, এটার একটা টার্ম আছে সংস্কৃতে, মনু বলেছেন যোগক্ষেম সাধনের দ্বারা তিনি কি করবেন, পুরুষার্থকে লাভ করবেন। এই যোগক্ষেম কথাটার মানে কি একটু বলে দিই আপনাদের। টার্মটা হচ্ছে যোগ আর ক্ষেমকে বহন করবেন রাজা। যোগ কথাটার মানে হচ্ছে যা লাভ করা হয়নি তা লাভের অভিলাষ করা, হ্যাঁ। আর ক্ষেম কথার মানেটা হচ্ছে যা লাভ করা হয়েছে তাকে রক্ষণ করা, রক্ষণাবেক্ষণ করা ও বর্ধন করা, এই হচ্ছে যোগক্ষেম কথাটার মানে। রাজা চিরকাল এই চেষ্টা করে যাবেন, সবসময় যে ভূমি লাভ হয়নি সেই ভূমি লাভ করবেন, সেটাকে রক্ষণ করবেন, বাণিজ্যের দ্বারা সেই ভূমিকে বর্ধন করবেন। এবং ভেবে দেখুন তারপরের স্টেজটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বর্ধিত ধনদৌলত সৎ পাত্রে দান করে দেবেন, নিজের কাছে রাখবেন না। আমি টাকা জমাচ্ছি, ইয়ামাহার গাড়ি কিনছি, তারপরে লাস্টে BMW কিনছি, তারপরে আমি মরে যাচ্ছি, আমার গাড়িটা আমার ছেলে গিয়ে বেচে দিয়ে সে বড় লোক হয়ে যাচ্ছে, কি হলো, সমাজের কোনো কাজে লাগলো? একটা সময় পর্যন্ত টাকা জমান, যতটা প্রয়োজন নিজের করে নিন, সুখ স্বাচ্ছন্দ্য ভোগ, কেউ আটকায়নি আপনাকে, প্রাচীনকালে সবাই করেছে, কিন্তু তারপরে সৎ পাত্রে দান করুন। গরিব মানুষ, কষ্টে থাকা মানুষ, তাদের সহায়তা করুন। ঠিক আছে, এটা প্রাচীন মত, আমার মতে আজকের দিনেও খুব ইম্পর্টেন্ট, কারণ শেষ পর্যন্ত একটা কণা নিয়েও আপনি যেতে পারবেন না, তাহলে রেখে কি করবেন? যাদের দেওয়া উচিত তাদের দিয়ে দিন, মিনিমাম টুকুনি রেখে। এরপরে উপায় চতুষ্টয় নিয়ে মনু আলোচনা করেছেন। সাম, দান, ভেদ, দণ্ড, 4 প্রকার হচ্ছে উপায়। সাম মানে হচ্ছে সুন্দর কথার দ্বারা আপনার অপর পক্ষকে নিজের দলে টানার চেষ্টা করা, ভালো প্রশংসিত বাক্যের দ্বারা। ঠিক আছে, দান মানে যদি বাক্যের দ্বারা কেউ না আসে তাহলে উপহার, ভেট দিয়ে, ভালো গিফট দিয়ে, ভালো পদ দিয়ে, ভালো স্থানে নিয়ে গিয়ে তাকে নিজের পক্ষে করা, এটা শত্রুর ক্ষেত্রে বলা হচ্ছে। ভেদ মানে যখন সামার দানের দ্বারা কাউকে বশীভূত করা যায় না, তখন দেখা যাচ্ছে দুই বন্ধু একসাথে থাকলে কোনোদিন সেই রাজা
ওই ওই দুই দেশকে হারাতে পারবে না। তাহলে তাদের মধ্যে অকারণে একটা ভেদ করে দাও, লাগিয়ে দাও, ঝামেলা লাগিয়ে দাও, ভেদ করিয়ে দিয়ে দুজনকে আলাদাভাবে আক্রমণ করো, তাহলে তুমি জিততে পারবে। আর লাস্ট হচ্ছে কিছুতেই শত্রুকে সাম দান ভেদের দ্বারা হারানো যাচ্ছে না, সোজা দণ্ড প্রয়োগ করো, মানে তাকে আক্রমণ করো, তাকে মারো, দিয়ে তাকে জয় করো। ঠিক আছে, এটা হচ্ছে প্রসেস। এই 4টে প্রসেসের দ্বারাই রাজা শত্রু দমন করবেন। দণ্ডনীতির প্রয়োগ এখানেই আছে। ঠিক আছে, এখানেও একবার বলা হয়েছে। আর একটা কথা বলেছিলাম মাৎসর ন্যায়, মাৎসর ন্যায় ওই দণ্ডের প্রয়োগের কথাই বলা রয়েছে, যে দণ্ড অনলস ভাবে রাজা প্রয়োগ করে যাবেন। রাজার মূল পাহাড়ই হচ্ছে দণ্ড। ঠিক আছে, এরপর রাজা গুল্ম গঠন, গুল্ম মানে ওই কি বলবো ইউনিট, গ্রাম পঞ্চায়েত, এভরিথিং এসব নিয়ে আলোচনা করেছেন। তারপরে গ্রামের অধিপতি, প্রত্যেকটা গ্রামে একজন করে অধিপতি নিয়োগ করবেন, ওই পঞ্চায়েত ব্যবস্থার মতোই সেই যুগেও ছিল, মনুর যুগে। তিনি বলছেন সেইভাবে রাজ্য প্রতিপালন করবেন। আচ্ছা, হ্যাঁ, এই দেখুন এখানে কর আদায় নিয়ে বিশেষ করে আবার পরে আলোচনা করার ক্ষেত্রে তিনি দেখুন বলেছেন ডিটেলসে, কর যোগ বাছুর মৌমাছির মতো করে অল্প অল্প করে কালেক্ট করতে হয়। যোগও বলে দিয়েছি, বাছুরও বলে দিয়েছি, মৌমাছিটাও হবে। তখন বোধহয় মৌমাছি বলে থেমে গেছিলাম। মৌমাছি তো জানেনি কিভাবে এক একটা ফুলের এক একটা থেকে মকরন্দ থেকে মধু সংগ্রহ করে নিয়ে গিয়ে তারপরে বমির মাধ্যমে মধু তৈরি করে রাখে, কালেক্ট করে ছোট্ট ছোট্ট পার্টে পার্টে। যখন একসাথে মৌচাকে পুরো মধুটা হয়, প্রচুর মধু হয়ে যায়, সেটাই বলা হচ্ছে। এরপরে রাজা 160 নম্বর শ্লোকে আলোচনা করেছেন স্বরগুণ বা সারগুণ্য নিয়ে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এটা এসএলএসটি তে বহুবার কোয়েশ্চেন এসছে, ঠিক ওই আপনাদের দুর্গের মতোই সারগুণ্য নিয়েও 2-3 বার কোয়েশ্চেন এসছে। বেশিরভাগ 1990, 91, 94 দিকে বেশি এসছে, এখন আসবে না এটা বলা যায় না। তো প্রথম কোশ্চেন হচ্ছে সারগুণ্য কি? সারগুণ্য হচ্ছে সন্ধি, বিগ্রহ, যান, আসন, দ্বৈধীভাব এবং সংশয়। এই 6টি গুণ সম্পর্কে রাজা সর্বদা চিন্তা করবেন। আমি এখন এগুলো ডিটেলসে বলবো না, ক্লাসে সবাই থাকুন। ক্লাসের আরেকটু এগোলেই এগুলো নিয়ে আমি একটু আরো ডিটেলসে ডিপলি আলোচনা করব, পিপিটিতেই আছে। এরপরে আমি জাস্ট এখন একটা জেনারেল আলোচনা করে নিচ্ছি গোটা সপ্তম অধ্যায় কি কি আছে। এরপরে 187 থেকে 188 নম্বর শ্লোকে রাজা ব্যূহ কিভাবে নির্মাণ করবেন। এই যে রাজা শত্রুকে আক্রমণ করবেন, নিজের সৈনিকগুলোকে কি আকারে সাজাবেন, রাউন্ড ফিগারে করবেন, তীর ধনুকের মতো করবেন, ত্রিভুজের মতো করবেন, চৌকো করবেন, কোনো শেপই রাখবেন না, মকরের মতো হতে পারে, বৃত্ত আকারে হতে পারে, এই এভরিথিং এইগুলোকে বলে ব্যূহ। মহাভারতেও দেখবেন ব্যূহ ছিল, চক্রব্যূহ, চক্রের মতো একটা ব্যূহ ছিল যেখানে অভিমন্যু ঢুকেছিল। তো দ্যাট ইজ ব্যূহ নির্মাণ। এই নিয়ে আলোচনা রয়েছে, একাধিক ব্যূহ হতে পারে। মোটামুটি এই জায়গাটা এখানে আলোচনা হয়েছে। মিত্র লাভ মানে কি, রাজা কিভাবে শত্রুদের থেকে নিজের বিভীষণের মতো যারা লোক আছে তাদেরকে নিজের পক্ষে নিয়ে আসবে। এরপরে রাজা কিভাবে ভোজন করবেন, খুব ইম্পর্টেন্ট জায়গা। রাজা ভোজন করবেন কিভাবে সেই নিয়ে আলোচনা আছে। অর্থাৎ রাজাকে তো বিষ মিশিয়ে কেউ খাবার দিয়ে দিতে পারে মেরে দেওয়ার জন্য, তাই রাজার খাবার আগে পাখি খাবে, একজন রান্না করেছেন যিনি তিনি টেস্ট করবেন, তারপর কত ঘন্টা রেখে দেয়া হবে কিছুক্ষণ, সে সুস্থ আছে কিনা দেখা হবে। সেই সব ভোজন বিধি নিয়ে আলোচনা হয়েছে 216 থেকে 220। এই মোটামুটি সপ্তম অধ্যায়ের আলোচ্য বিষয়। এরপর একটু কিছু কিছু যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে সেই জায়গাগুলো নিয়ে আমি একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি। এই যে প্রথম শ্লোক বলেছিলাম রাজার আচরণ কেমন করা উচিত, তার যেভাবে সৃষ্টি হয়েছে আর তার কিভাবে সাফল্য লাভ হয় সেই নিয়ে আলোচনা করা হয়েছে। দেখুন বলা হয়েছে রাজার কর্তব্য আসলে 2 প্রকার, একটা হচ্ছে দৃষ্টার্থক আর একটা হচ্ছে অদৃষ্টার্থক। দৃষ্টার্থক মানে কি, সন্ধি, বিগ্রহ, যান, আসন, দ্বৈধীভাব, সংশয়, এই যে সারগুণ্য, এর দ্বারা রাজ্যকে রক্ষা এবং সমৃদ্ধ করা, রাজ্যকে বাড়ানো, এটা চোখের সামনে দেখা যায়, তাই এটা রাজার এক প্রকার দৃষ্টার্থক কর্তব্য। আর অদৃষ্টার্থক রাজার একটা কর্তব্য আছে কি, অগ্নিহোত্র প্রভৃতি যজ্ঞ সম্পাদনা করে পুণ্য ফল সঞ্চয় করা পরলোকের জন্য। এবং এটা শুধু রাজার নিজের জন্যও না, রাজ্যের জন্য। রাজার পুণ্যতেই রাজ্যের পুণ্য হয়। ঠিক আছে, তো অদৃষ্টার্থক রাজারও আর একটা কর্তব্য রয়েছে। রাজার উৎপত্তি সম্বন্ধে একটা শ্লোকে বলা হচ্ছে
যে অরাজকে হি লোকে অস্মিন সর্বত বিদ্রুতে ভয়াত রক্ষার্থম অস্য সর্বস্ব রাজানাম অসৃজত প্রভু। কি বলছে? অরাজক এই পৃথিবীতে প্রবল উৎপীড়নের ভয়ে সবাই যখন সবদিকে পালাচ্ছে, মানে যে যাকে পাচ্ছে মারছে, রাজা নেই তো, কোনো কন্ট্রোল নেই, সেই সময় বিশ্ব চরাচরের রক্ষার জন্যই দেবতারা রাজাকে সৃষ্টি করেন। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে সেই রাজা কোন কোন দেবতার অংশ আগে বলে দিয়েছে অলরেডি। ইন্দ্র, বায়ু, যম, সূর্য, অগ্নি, বরুণ, চন্দ্র, কুবের, এদের সকলের সারভূত অংশ সমূহকে আকর্ষণ করে পরমেশ্বর রাজাকে সৃষ্টি করেছেন। তারপরে সেই রাজা তাই এই 8 জন দেবতার সমকক্ষ হয়েছেন। এরপরে কি বলা হচ্ছে? 8 নম্বর শ্লোকে বলা হচ্ছে রাজা বালক হলেও তাকে মানুষ মনে করে অবজ্ঞা করা উচিত নয়, কারণ ইনি প্রকৃতপক্ষে মনুষ্য রূপে অবস্থানকারী এক মহান দেবতা। রাজা যদি কোনো কারণে বয়সে ছোট হয়, প্রজারা বয়স্ক হতেই পারে রাজার থেকে, তাহলে তারা কি রাজাকে মানবে না? বলে না, তা তো করা যাবে না, রাজাকে আপনাদের মানতেই হবে, কারণ রাজা বয়সে ছোট হলেও আসলে দেবতার এক অংশ বা দেবতা রূপেই অবস্থিত। এই যে রাজার বিভিন্ন শক্তি বলছি না, দেখুন একটি অগ্নি শক্তির পরিচয় এখানে দেয়া আছে একটা শ্লোকে 9 নম্বরে। বলছে কোনো ব্যক্তি যদি অগ্নির কাছে যায় তবে অগ্নি শুধু তাকেই দগ্ধ করে, কিন্তু অগ্নিরূপ রাজা ক্রুদ্ধ হলে সর্বপ্রকার গবাদি পশু, ধন, হিরণ্যাদি দ্রব্য, গৃহ প্রভৃতির সাথে অপরাধী ব্যক্তির বংশকেও ধ্বংস করে দেন। তার মানে রাজা অগ্নির থেকেও বেশি ভয়ঙ্কর। রাজা যদি রেগে যান পুরো বংশ ধ্বংস করে দেবে, সব সম্পদ নষ্ট করে দেবে। অগ্নি তো শুধু মানুষটাকে মারে। ঠিক আছে, তাহলে রাজাকে মান্য করা উচিত, এটাই বলার চেষ্টা হচ্ছে। আর কি বলছে? রাজা যদি প্রসন্ন হন তাহলে মহতি ধন সম্পদ লাভ করা যায়। কি বলেছে? ইয়াস্য প্রসাদে পদ্মা শ্রীর বিজয়শ্চ পরাক্রমে মৃত্যুশ্চ বসতি ক্রোধে সর্ব তেজময় হি স। সর্ব তেজময় হি স মানে তিনি সবচেয়ে তেজময়। কে? স রাজা। কি বলা হচ্ছে? যিনি প্রসন্ন হলে, রাজা যদি খুব আনন্দ পায়, কাউকে ভালোবাসে, তাহলে তাকে প্রচুর ধন সম্পদ দেয়। গোপাল ভাঁড়ের গল্পে পেয়েছি। যার পরাক্রম থাকলে বিজয় লাভ করা যায়। যে রাজা, ভালো রাজা যদি আপনাকে হেল্প করে তাহলে আপনি যে কোনো লড়াইয়ে জয়ী হতে পারেন, কিন্তু যিনি যদি ক্রুদ্ধ হন আপনার উপরে তাহলে মৃত্যুর কারণও তিনি হতে পারেন। তাই নিশ্চয় সেই রাজা সর্ব তেজময়। ঠিক আছে, এরপরে রাজার দণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে। বলছি রাজা যদি অনলস ভাবে দণ্ডের যোগ্য ব্যক্তিদের দণ্ড না দেন তাহলে বলবানরা দুর্বলদের শুলে পাক করা মাছের মতো, ওই বড় মাছ ছোট মাছকে খেয়ে নেওয়ার মতো বিনাশ করবে, মাৎসন্যায় হয়ে যাবে। 20 নম্বর শ্লোকে আলোচনা হয়েছে এটা। এরকম যদি মাৎসন্যায় হয়ে যায় তাহলে রাজ্যে কি হবে? খুব বাজে অবস্থা হবে। কি বলছে? রাজা যদি দণ্ডবিধান না করেন তাহলে যজ্ঞ কর্মের হব্য ভজনের অযোগ্য কাক যজ্ঞের যে পুরোরাস সেটা খেয়ে নেবে, কুকুর হবি দ্রব্যকে চেটে দিয়ে চলে যাবে, অর্থাৎ কোনো বিষয়ে কারোর কোনো অধিকার থাকবে না, অধম প্রাণীরাও দেবতাদের সাথে পাল্লা দেবে, অর্থাৎ অরাজকতা তৈরি হবে। সেটাই বলা হচ্ছে, সেটা যেন না হয়। রাজা বেন, নহস, পিজবন পুত্র সুদাস, সুমুখ, নিমি, এই সব রাজাগুলো অবিনয়ের ফলেই নষ্ট হয়েছেন। মানে তাদের মধ্যে বিনয়, শিক্ষা ছিল না। বিনয় মানে এখানে শিক্ষা, এডুকেশন ধরুন, তাদের মধ্যে এডুকেশন ছিল না। তাই এই রাজারা রাজা হওয়া সত্ত্বেও নষ্ট হয়ে গেছেন, থাকতে পারেননি। আর পৃথু, মনু প্রভৃতি রাজারা বিনয়ের ফলেই রাজ্য লাভ করেছিলেন। এরা শিক্ষার জন্য, এরা রাজা ছিল না কিন্তু শিক্ষার জন্য রাজ্য লাভ করেছিলেন। বিনয়ের ফলেই কুবের ধনপতি হয়েছিল, ধনৈশ্বর্য লাভ করেছিল। গাধিত নয়, অর্থাৎ জাতিতে ক্ষত্রিয় বিশ্বামিত্র ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন জ্ঞানের জন্য, বিনয়ের জন্য। তাহলে বিনয় থাকা রাজার কর্তব্য। আচ্ছা, এর আগে আমি বলে দিয়েছি কি কি কামজ ব্যসন, সেগুলো আবার বলা হচ্ছে। দেখুন, মৃগয়া, মৃগয়া মানে জানেন সেটা হচ্ছে ওই পশুচারণ করতে যাওয়া, পশুচারণ না মানে এখনকার দিনে হান্টিং করতে যাওয়া বলতে যেতে পারেন, মৃগয়া করতে যাওয়া। আগে খুব ছিল এই কনসেপ্ট রাজাদের। ঠিক আছে, তারপরে পাশা খেলা, দিনের বেলায় ঘুমানো, দিবানিদ্রা, পরের নিন্দা করা, স্ত্রী বা রমণীর সম্ভোগ করা, মদ্যপান করে মত্ততায় থাকা, নৃত্য গীত বাদ্যে সারাক্ষণই আসক্ত হয়ে থাকা বা অহেতুক এই ভ্রমণ, এই 10টাকে বলা হয় কামজ ব্যসন। আর ক্রোধজ ব্যসন 8টা কি কি বলছে? পৈষণ্য, অর্থাৎ
অপরের দোষ সবসময় যে আবিষ্কার করে এরকম কোনো কাজ। সাহস কি? সাধু ব্যক্তিকে যদি উৎপীড়ন করা হয়। দ্রোহ মানে দেখুন বলা হচ্ছে একদম গুপ্ত হত্যা করে দেওয়া। এখন বিদ্রোহ খুব ভালো শব্দ, কিন্তু দ্রোহ শব্দটার মানে হচ্ছে গুপ্ত হত্যা করা। ঈর্ষা মানে কি? ঈর্ষা মানে হচ্ছে অপরের গুণ যে সহ্য করতে পারে না। অসূয়া মানে যে সবসময় অপরের গুণের মধ্যে ওর দোষ আবিষ্কার করে যায়। ঠিক আছে, কিছু লোক থাকে দেখবেন, কেউ এসে প্রশংসা করছে ওই ছেলেটা খুব ভালো বা ওই মেয়েটা খুব ভালো, হ্যাঁ ও খুব ভালো, কিন্তু জানিস তো রাত্রিবেলায় খুব জোরে জোরে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছিল, ওকে দেখলাম তো আগের দিন কি একটা বিড়ি খাচ্ছিল। তাহলে ওর গুণগুলো কেউ বলছে ভালো গুণ, খারাপ গুণটা তার মধ্যে ঢুকিয়ে দিয়ে কে আলোচনা। এরকম আছে পৃথিবীতে প্রচুর লোক, আমার চেনা জানায় আছে প্রচুর, আপনাদেরও থাকবে। তো সেটা হচ্ছে অসূয়া। ঠিক আছে, অর্থ দূষণ কি? অর্থের অপহরণ রূপ দোষ, যে অর্থকে অপহরণ করে। ঠিক আছে, পরুষ বাক্য মানে কঠিন বাজে বাক্য প্রয়োগ করা। আর একটা হচ্ছে দণ্ডপারুষ্য, কাউকে প্রচন্ড কঠোর দণ্ড দিয়ে দেওয়া, মেরে দেওয়া। রাজার অল্প দণ্ড দেওয়া উচিত ছিল, বেশি দণ্ড দিয়ে দিল, সেটা হচ্ছে দণ্ডপারুষ্য। এই 8 প্রকার হচ্ছে ক্রোধজ ব্যসন। ঠিক আছে, এই কামজ আগের যে 10টা ব্যসন, তার মধ্যে মদ্যপান, পাশা খেলা, রমণী সম্ভোগ এবং মৃগয়া, এই 4টিকে যথাক্রমে সবচেয়ে বেশি কষ্টদায়ক জানা হয়। ওই 10টার মধ্যেও মদ্যপান, পাশা খেলা, স্ত্রী সম্ভোগ, মৃগয়া, এই 4টা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টদায়ক বা ক্ষতিকারক বলা হচ্ছে। এটা হচ্ছে কামজের মধ্যে। আর ক্রোধজ ব্যসনের মধ্যে দণ্ডবিধান, পরুষ্য বাক্যের প্রয়োগ এবং অর্থপারুষ্য বা অর্থের দোষ, এইগুলো হচ্ছে ক্রোধজ ব্যসনের মধ্যে সবচেয়ে কষ্টদায়ক। আচ্ছা, এরপরে রাজা কাদেরকে মন্ত্রী হিসাবে নিয়োগ করবেন, কিরম হবেন তারা? বলছে বংশ পরম্পরাগত ভাবে নানা শাস্ত্রে পারদর্শী, বীর, অস্ত্রবিদ্যায় নিপুণ, সৎ বংশ থেকে জাত বা পরীক্ষিত এবং টেস্টেড 7 বা 8 জন ব্যক্তিকে রাজা মন্ত্রী নিয়োগ করবেন, এর থেকে বেশি নয়। অর্থাৎ মনুর মতে মন্ত্রীর সংখ্যা হচ্ছে 7 বা 8। ঠিক আছে, এটা অনেক সময় এসএলএসটি তে কোশ্চেন আসে, নেটে তো এসছেই, আসতেই পারে আপনাদের। ঠিক আছে, আচ্ছা, সকল মন্ত্রীগণের মধ্যে যিনি শ্রেষ্ঠ এবং কৃতবিদ্য, এরকম ব্রাহ্মণের মধ্যে, অমাত্যের মধ্যে রাজা সারগুণ্য সমন্বিত অত্যন্ত গোপন বিষয় আলোচনা করবেন। এই সারগুণ্য যেটা নিয়ে আলোচনা করলাম, এই আসন, দৈধিভাব, যান, বিগ্রহ, হ্যাঁ, এই নিয়ে আলোচনা করবেন হচ্ছে শ্রেষ্ঠ অমাত্যের সঙ্গে। ঠিক আছে, আচ্ছা, রাজদূত কেমন হবে অলরেডি আগে বলে দিয়েছি, আর এটাকে রিপিট করছি না, একই জিনিস বলার প্রয়োজন আমার মনে হয় নেই। আচ্ছা, এইবার বলা হচ্ছে 65 নম্বর শ্লোকে কোনটা কার কন্ট্রোলে থাকবে। সৈন্যবাহিনী কার আন্ডারে থাকে? আমাত্যের অধীন। ঠিক আছে, আমাত্য মানে মন্ত্রীর অধীন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র শাসন সৈন্য দলের অধীনে থাকে, শাসন করাটা। ঠিক আছে, রাজকোষ ও রাজ্য সর্বদাই রাজার নিয়ন্ত্রণে থাকে। আর সন্ধি বিগ্রহ প্রভৃতি কাজ দূতের আন্ডারে থাকে, দূত এগুলোকে দেখাশোনা করে। ঠিক আছে, কোশ্চেন আসতেই পারে দূতের অধীনে কি থাকে, বা সন্ধি বিগ্রহ কার অধীনে থাকে, রাজা, দূত, আমাত্য না সৈন্যদল? অ্যান্সার হবে দূত। আচ্ছা, রাজা কোন জায়গায় দেশে বাস করবেন? কি বলছে? জঙ্গল মানে বলেছি ভালো জায়গা, যেটা উঁচু নিচু না, মরুভূমিও না, জলও পাওয়া যায়, এভরিথিং ভালো সেই জায়গা। শস্যপূর্ণ, ধার্মিক ব্যক্তি অধুষ্ঠিত, রোগ বর্জিত, মনোহর, অনাবিল বলতে এখানে বলা হচ্ছে। হ্যাঁ, প্রতিবেশী মণ্ডল একান্ত অনুরক্ত, এখানে যেখানে জীবনযাত্রা সুলভ, রাজা এইরকম দেশে বাস করবেন। কারণ বাজে দেশে বাস করলে তো রাজ্য পরিচালন করতে অসুবিধা হবে আর প্রচুর সম্পদ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে দুর্গগুলো বলেছি খুব ইম্পর্টেন্ট, দুর্গগুলো নিয়ে আবার ডিটেলসে শ্লোক অনুযায়ী আলোচনা করছি। দেখুন, প্রথমে আছে ধন্য দুর্গ, আগেই বলেছি মরুভূমি বেষ্টিত যে দুর্গ সেটাকে বলা হচ্ছে ধন্য দুর্গ। এরপরে মহি দুর্গ বলেছিলাম, মহি দুর্গ মানে হচ্ছে মৃত্তিকা, প্রস্তর প্রভৃতির দ্বারা নির্মিত যে দুর্গ। ঠিক আছে, এখন এটা দিয়েই হয়, মাটির বদলে সিমেন্ট ইউজ হয়, কিন্তু মৃত্তিকার প্রস্তর নির্মিত দুর্গ হয়। এই ধরনের দুর্গকে বলা হয় মহি দুর্গ। এরপর জলদুর্গ বা অবদুর্গ, জলবেষ্টিত যে দুর্গ। বৃক্ষ দুর্গ, বৃক্ষ বেষ্টিত যে দুর্গ। নৃদুর্গ মানে হচ্ছে সৈন্য বেষ্টিত যে দুর্গ। আর পার্বত্য দুর্গ বা গিরিদুর্গ,
এইগুলোকে আশ্রয় করে রাজা রাজধানী প্রতিষ্ঠা করে বাস করবে। আচ্ছা, কেন গিরিদুর্গ সেরা? এই দেখুন বলা হচ্ছে 74 নম্বর শ্লোকে, প্রাচীরের ওপরে অবস্থিত একজন যোদ্ধা 100 যোদ্ধার সঙ্গে, একজন যোদ্ধা এই গিরিদুর্গের ক্ষেত্রে 100 যোদ্ধার সঙ্গে, আর 100 যোদ্ধা 10,000 যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে মানে সমর্থ বলে, তাই সর্বদাই দুর্গ নির্মাণ করে যুদ্ধ করা উচিত, এবং দুর্গগুলোর মধ্যেও গিরিদুর্গকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। ঠিক আছে, রাজা সর্বদা কিরকম হবেন? রাজা সর্বদা উপায় সম্পন্ন হবেন। উপায় কি? রাজা অলব্ধ সম্পদ লাভে অভিলাষী হবেন, লব্ধ সম্পদ রক্ষা করবেন, রক্ষিত সম্পদ বৃদ্ধি করবেন, বর্ধিত সম্পদ যোগ্য পাত্রে দান করবেন। এটা আগে বলেছি, নতুন কিছু নেই। রাজা সামদান ভেদদণ্ড এই চারটি সবসময় উপায় চতুষ্টয় বলা হয় এদেরকে, সামদান ভেদদণ্ডকে। এদের দুটোকে বিচার বিবেচনা করে সাম দণ্ড, বিশেষ করে সাম আর দণ্ডকে রাষ্ট্রবৃদ্ধিতে এরা সহায়ক বলে পণ্ডিতের সাথে আলোচনা করে এবং প্রয়োগ করবেন। এবং পণ্ডিতেরা বলেছেন বিশেষ করে সাম আর দণ্ড রাষ্ট্রবৃদ্ধিতে সহায়ক। রাজা কিভাবে ট্যাক্স কালেক্ট করবেন বলেই দেওয়া হচ্ছে। রাজা জলৌকা মানে যোগ, গোবৎস বা ভ্রমর যেভাবে রক্ত, দুধ আর মধু অল্প অল্প করে খায় বা পান করে বা কালেক্ট করে, তেমনি রাজা রাজ্যের প্রজাদের কাছ থেকে অল্প অল্প করে বাৎসরিক কর নেবে। এইবার স্বরগুণ্য নিয়ে একটু আলোচনা আছে। স্বরগুণ কি, স্বরগুণ্য কি? রাজা এই 6টা গুণ বিষয়ে সর্বদা চেষ্টা করবেন, চিন্তা করতে থাকবেন। কি কি? সন্ধি, বিগ্রহ, যান, আসন, দ্বৈধিভাব, সংশ্রয়। এই 6টা বিষয় নিয়ে রাজা আলোচনা করবেন। এই স্বরগুণ্য হচ্ছে কি কি? সন্ধি, বিগ্রহ মানে, সন্ধি মানে কি দেখুন দিয়েছি, পিপিটিটা ভালো করে লক্ষ্য করুন সবাই। সন্ধি মানে হচ্ছে সন্ধি বা মৈত্রী করা। বিগ্রহ মানে হচ্ছে যুদ্ধ করা বা বিরোধিতা করা, মানে ঠিক মৈত্রীর উল্টো করা। যান মানে একদম সোজা আক্রমণ করে সামনের দিকে অগ্রসর হওয়া, যুদ্ধের দিকে, শত্রুর দিকে অগ্রসর হওয়া। আসন মানে অবস্থান গ্রহণ করে প্রতীক্ষা করা, মানে এবার আর অগ্রসর হলো না, যানের ঠিক উল্টো আসন। যান মানে সামনে এগিয়ে যাওয়া, আসন মানে শত্রুকে আসার জন্য অপেক্ষা করা। সবকটারই প্রয়োগ আছে, আমি বলবো একটু পরেই বলবো। দ্বৈধিভাব মানে হচ্ছে দৈত্য নীতি অবলম্বন করা, কখনো কখনো প্রয়োজনে যুদ্ধ করা, কখনো কখনো যুদ্ধ থামিয়ে দেওয়া। এটাকে এখনকার দিনে গেরিলা ওয়ার ট্যাকটিক্স বলে। ভিয়েতনাম, আমেরিকা গেরিলা ওয়ার করতো। আমাদের শিবাজি মহারাজ একসময় গেরিলা ওয়ার ট্যাকটিক ফলো করছেন। মানে জঙ্গলের মধ্যে, এমন জঙ্গল যেখানে যুদ্ধ করার থেকে জঙ্গলের মধ্যে শত্রুকে নিয়ে আসলেই কাজ শেষ, শত্রুকে লুকিয়ে লুকিয়ে মেরে দেওয়া যাবে কাছ থেকে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বৈধিভাব, প্রয়োজনে যুদ্ধ করব নাহলে করব না। সংশ্রয় কি? শক্তিশালী রাষ্ট্র বা শাসকের আশ্রয় নেওয়া। দেখা যাচ্ছে আপনার যে শত্রু সে প্রচন্ড পাওয়ারফুল, আপনি নিজে তাকে মারতে পারছেন না, তাহলে সেই শত্রুকে হারানোর জন্য আর একজন ওই রকম শক্তিশালী কোনো রাজার হেল্প নেওয়া। আজকের দিনে দাঁড়িয়ে ধরুন আমেরিকার সঙ্গে আপনি লড়তে চান, তাহলে আপনাকে চায়না বা রাশিয়ার হেল্প নিতে হবে, নাহলে পারবেন না, একা পারবেন না। ঠিক আছে, এই রকম বিষয়। সন্ধি তো জানেন সবাই, নিজের মধ্যে প্রয়োজনে মিল করে নেওয়া, যুদ্ধ করলে বেশি লস হবে সেই হিসেব করে তার থেকে মিল করে নেওয়া। বিগ্রহ মানে সবাই জানেন সোজা যুদ্ধ করা, এক কথায় বিগ্রহ মানে যুদ্ধ করা। সন্ধি মানে মিল করা, বিগ্রহ মানে যুদ্ধ করা। যান মানে হচ্ছে সোজাসুজি আক্রমণ করার জন্য অগ্রসর হতে থাকা। যখন দেখলেন যে ওয়েদার ভালো, অপর পক্ষের সৈন্যদল কম আছে, কোনো কারণে তারা বিশ্রাম নিচ্ছে বা দ্বিধা বিভক্ত, সেই সময় আপনি অগ্রসর হন এবং আক্রমণ করুন, যে তার চান্স বেশি। আবার আসন মানে অবস্থান গ্রহণ বা প্রতীক্ষা করা, মানে দেখলেন কয়েকদিন যদি ওয়েট করি, শত্রুকে যদি আসতে দিই আমার এলাকায়, তারপরেই বর্ষা চলে আসবে, যে শত্রু দল তাদের বর্ষার সঙ্গে পরিচয় নেই, তারা লড়তে পারবে না বর্ষায়, আমরা এখানকার লোক বর্ষাতে কিভাবে বেঁচে চলতে আমরা জানি, তাহলে আমরা ওয়েট করি, শত্রুকে আমার এলাকায় ঢুকতে দিই, বর্ষায় বন্যায় তারা ভেসে চলে যাক। এইটা হচ্ছে আসন। ঠিক আছে, তাহলে 6 রকমের নীতি নিয়ে রাজা সবসময় চিন্তা ভাবনা করবেন, এগুলোকে প্রয়োগ করবেন। 160 আর 65 নম্বর শ্লোকে মানে সপ্তম অধ্যায় এই আসন নিয়ে, স্বরগুণ্য নিয়ে আলোচনা হয়েছে। এটা মূলত স্বরগুণ্য রাজনীতিতে ব্যবহৃত হতো কেন? অপর রাজার সঙ্গে কখনো সম্পর্ক স্থাপন, কখনো যুদ্ধ নীতি,
কখনো রক্ষণ নীতির ক্ষেত্রে পরিস্থিতি বুঝে 6টির মধ্যে যে কোনো একটি রাজা অবলম্বন করতেন। ঠিক আছে, আচ্ছা, এটা মোটামুটি এখনকার দিনেও অ্যাপ্লিকেবল পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, আজও আমরা অ্যাপ্লাই করি সারগুণ্য। মোটামুটি সারগুণ্য কর এগুলো নিয়ে রিপিটেডলি কোয়েশ্চেন এসছে বলে এগুলো একটু ডিটেলসে বললাম। বাকি যা বললাম সে তা নয়, বিশেষ করে শুরুর দিকে কটা যে অনুসংহিতার শ্লোক সংখ্যা, তার টিকাকার, এইসব যেগুলো বলেছি ওগুলো কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট, বাকি সবটা ইম্পর্টেন্ট যা আজকে ডিটেলসে আলোচনা করেছি। মোটামুটি আমি এখানটায় থামছি। এবার যদি কারুর কোনো কোয়েশ্চেন থাকে আমায় নিশ্চয়ই করতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার আপনাদের। হ্যাঁ, আপনাদের কারুর যদি কোনো কোয়েশ্চেন থাকে মাইক খুলে বা ওই আপনাদের টাইপিং এ চ্যাটে করতে পারেন। শ্লোক মুখস্থ করার দরকার নেই, শ্লোক মুখস্থ করতে হবে না। অহেতুক ভ্রমণ মানে কোনো কাজ ছাড়া ভ্রমণ করা। আপনার কোনো কাজ নেই অথচ আপনি ঘুরে বেড়াচ্ছেন, সেটাকে বলা হচ্ছে অহেতুক ভ্রমণ। আর মহিদুর্গ ধনদুর্গতে কোন কোন প্রাণী থাকে? দেখুন, এইগুলো আমি এত ডিটেলসে এসএলএসটি বিশেষ করে মাথায় ক্লাস, ওই জন্য ডিটেলসে যেতে চাইছি না। একটু এটা টেক্সট পড়ুন, যে কোনো দুর্গ অনুযায়ী বুঝতে পারছেন। এবার মহিদুর্গ যেখানে হবে আর ধন্যদুর্গ যেখানে হবে তাহলে সেখানকার প্রাণী থাকবে। মরুভূমিতে তো আর আপনার আমার মতো মানে সাধারণ জঙ্গলের প্রাণী থাকবে না, তাহলে সেখানকার সাপ, সেখানকার কাঠবেড়ালি, এই ধরনের প্রাণী থাকবে। ঠিক আছে, আর যেটা প্রস্তর দুর্গ বা মৃত্তিকার দ্বারা দুর্গ, সেখানকার মতো ইঁদুর প্রভৃতি প্রাণী থাকবে। তাহলে অঞ্চল অনুযায়ী প্রাণী বেস করবে। এত ডিটেলসে পড়ার দরকার নেই, অন্তত এই এসএলএসটির ক্ষেত্রে, হেডের ক্ষেত্রে পড়তে পারি। গিরিদুর্গ শ্রেষ্ঠ, তার কারণ হচ্ছে গিরিদুর্গের মাধ্যমে প্রোটেকশনটা সবচেয়ে বেশি পাওয়া যায়, শত্রুর প্রতি নজরদারি এবং আক্রমণটা ভালো করা যায়। রাজার নিকৃষ্ট কামজ প্রথজ ব্যাসন, এটা তো অলরেডি আমরা বলে দিলাম। মানে কামজের মধ্যে যে 4টে বাজে আর প্রথজের মধ্যে যে 3টে বাজে অলরেডি আমি বলে দিয়েছি। কামজের মধ্যে মৃগয়া, রমণী সম্ভোগ, পাশা খেলা, আর একটা কি মনে পড়ছে না, এই কটা। আর প্রথজের মধ্যে লাস্ট 3টে দণ্ডপারুষ্য, বাকপারুষ্য, দণ্ড প্রয়োগ, এই 3টা হচ্ছে নিকৃষ্টতম ব্যাসন। প্রতিটা অধ্যায়ে শ্লোক সংখ্যার বিষয়বস্তু অবশ্যই পড়ে রাখবেন। অত ডিটেলসে তো পড়তে হচ্ছে না, শুধু এগুলো মনে রাখতে পারেন। অনু কোথায় কি নামে পরিচিত সেই স্লাইডটা। নৃত্যগীত আসক্তদের নামটা হচ্ছে তৌর্যত্রিক। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই 12টা অধ্যায়, ওগুলোর নাম না, বিষয়বস্তু। কিন্তু শ্লোক সংখ্যাটা মুখস্থ আপনাদের রাখতে হবে। উচ্চটা একটা বুহ বুহ ও বুহ ব্যাপারটা হচ্ছে কোন ট্যাকটিসে আপনি যুদ্ধ করবেন। আপনি বৃত্তাকার দুর্গ নির্মাণ করে যুদ্ধ করবেন, না মকরের মতো দুর্গ নির্মাণ করে যুদ্ধ করবেন, না আয়তক্ষেত্র নির্মাণ করে যুদ্ধ করবেন, না চক্রাকার ব্যূহ নির্মাণ করে যুদ্ধ করবেন, এভরিথিং। আপনার যুদ্ধের কৌশলটা কেমন হবে। অপদুর্গ জলদুর্গ একই, দুটো আলাদা জিনিস নয়। আচ্ছা, যোগক্ষেম ব্যাপারটা হচ্ছে, যোগ মানে হচ্ছে ক্লাস করা, অর্থ সম্পদ সংগ্রহ করা, আর ক্ষেম মানে হচ্ছে সেটাকে বর্ধিত করা এবং দান করা। ঠিক আছে, দেখবেন আপনারা যারা এলআইসির লোগোটা ভালো করে লক্ষ্য করে দেখবেন, এলআইসির লোগোতে লেখা আছে যোগক্ষেম বহাম্যহম। ঠিক আছে,
কোনো শ্লোকের নাম্বার নেই, সব করতে হবে, কত নম্বর শ্লোকের ব্যাপার নেই, সপ্তম অধ্যায় গোটাটাই আপনাদের করতে হবে। হ্যাঁ, শ্লোক সংখ্যা তুলে কোশ্চেন আসতেই পারে, কোনো এমন বলা যায় না যে আসতে না পারে। পিডিএফটা পাওয়া যাবে কিনা এটা একটু এখানকার যারা আছেন তাদের জিজ্ঞেস করে নেবেন, যাতে ওপেন আমি করে দিই। বৈষণ্য মানে কি আমি অলরেডি বলে দিয়েছি। বৈষণ্য বোধহয় অপরের গুণ সহ্য করতে না পারা, তাও দেখে আমি একবার বলে দিই। অপরের দোষ আবিষ্কার, অপরের দোষ আবিষ্কার। স্যার রাজার কর্তব্যটা কি দু প্রকার, কি কি বলেছিলেন যে? রাজার কর্তব্য দৃষ্টার্থক আর অদৃষ্টার্থক। দৃষ্টার্থক মানে হচ্ছে সারগুণ্যের প্রয়োগ, মানে রাজ্য রক্ষা করা। অদৃষ্টার্থক মানে হচ্ছে যোগ যোগ যাগ যজ্ঞ প্রভৃতি কাজের দ্বারা অদৃষ্টার্থক ফল সংগ্রহ করা। এই দুটো হচ্ছে মূল রাজার কর্তব্য। এরকম কোশ্চেনও একবার প্রথম এসেছিল কোশ্চেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার বলছি 12টি অধ্যায়ের নাম কি পরপর মনে রাখতে হবে? 12টি অধ্যায়ের নাম আর বিষয়বস্তুটা মনে রাখতে পারছি না। নাম এবং অধ্যায় সংখ্যা এবং শ্লোক সংখ্যা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এরম কোশ্চেন যদি আসে যাতে না গুলিয়ে যায়। খুব কঠিন না, ভালো করে 2-3 বার পড়লে আপনারা দেখবেন হয়ে যাবে। স্যার যোগক্ষেমম বহন স্যার, রাজার মানে হচ্ছে আমরা দৃষ্টান্ত যোগ কর্তব্যটা এবং একবার ক্ষেমকে বলবেন? বহন করি। হ্যাঁ বলুন। স্যার রাজার দৃষ্টার্থ কর্তব্যটা আর একবার বলবেন? দৃষ্টার্থ কর্তব্য হচ্ছে সারগুণ্য। সারগুণ্য বলেছি না, সন্ধি বিগ্রহ জন আসন, এই বিষয়ে চিন্তা করা, রাজ্য পরিচালন এবং এই বিষয়ে চিন্তা করা। স্যার একবার অদৃষ্টার্থকটা বলবেন? অদৃষ্টার্থক মানে হচ্ছে রাজা নিজের এবং যাগযজ্ঞাদির দ্বারা পরজন্মের যে সুফল লাভ করা যায় সেই বিষয়েও চিন্তা করবেন, চিন্তা করা, এটাই অদৃষ্টার্থক। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, সারগুণ্য স্যার ওই এটা একবার দেখাবেন স্লাইডটা, একটু স্ক্রিনশট নিতাম। স্ক্রিনশট নেবেন, দাঁড়ান এই নিন। স্যার এর আগেরটা যেটা সেই আলোচনা, যেটা তথ্যটা যেখানটায় আছে, সারগুণ্য হেডিংটা যেখানটায় আছে। এটা স্যার এর পরেরটা মনে হচ্ছে। আপনি কি চাইছেনটা কি বলুন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এটা এটা ঠিক আছে। হ্যাঁ কেউ লিফট করলে নিশ্চয়ই, আর কিছু যদি না নতুন কোনো প্রশ্ন থাকে লিফট করতে পারেন, মোটামুটি ক্লাস শেষ। স্যার বুহটা একটু বলবেন, বুহ রচনাটা। হ্যাঁ বলুন আরেকবার। হ্যালো স্যার। স্যার বুহ হ্যাঁ। রচনাটা একটু বলবেন, বুহ বুহ। বললাম তো, শোনেননি? 2 বার বলেছি বুয়ো, রেকর্ডিং থেকে শুনে নেবে।
মানে যুদ্ধ কৌশল। আমার ঠিক নাকি, মানে সেটা বুঝতে পেরেছি, মানে মানে ক ধরনের ব্যূহ রচনা করে যুদ্ধ হতো আর কি, 5 রকম না 6 রকম? শ্লোকে মানে ওই দেখবেন জায়গাটা ওরকম clear নির্দিষ্ট হয়নি। বলা নেই যে 10 রকমের হয়, 6 রকমের হয়, 14 রকমের, এরকম বলা নেই। ব্যূহ আনলিমিটেড হতে পারে, কারণ ওটা তো রাজার নিজের কৌশল। এভরিথিং কয়েকটা পরিচিত আমি বলেছি, যে মকর, চক্র, বৃত্ত, চতুর্ক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলো পরিচিত। হ্যাঁ, কিন্তু এছাড়া মানে একবার অসংখ্য হতে পারে। পরীক্ষায় কোশ্চেন এসেছিল, মানে সেটা একবার কোশ্চেন এসেছিল যে ক রকমের ব্যূহ হয় যুদ্ধে। হ্যাঁ, সেখানে অ্যান্সার কত দেয়া ছিল? মানে আমি তো 6 করেছিলাম, সেটা ঠিকই বলেছিল, কিন্তু সেটা আরো বেশি হয় কিনা মানে ঠিক আমি স্টাডি ব্যাস, মেটেরিয়ালস তাহলে তো দেখলাম চাপই নেই। কোনো জায়গায়। আমি তাও শ্লোকটা একটু দেখছি, হ্যাঁ, মানে আমি তাও শ্লোকটা দেখি এখানে কত নম্বর আছে, আমার কাছে বই কাছে রয়েছে। হ্যাঁ, মানে দাঁড়ান, আমাদের আপনার স্টাডি এটা তাহলে মেটেরিয়ালস আপনার সাথে বাকিদেরও যদি ডাউট থাকে, ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ভালো বিষয়টা হবে। 187 থেকে 188। মানে স্টাডি মেটেরিয়ালস 7-8টা নাম দেওয়া আছে আর কি, আপনি যেগুলো বলছেন দেওয়া আছে, তাহলে আমি নিজে মানে কনফিউজ, মানে 7-8টাই হবে না 6টাই হবে আর কি। দেখছি, আমি একদম শ্লোক দেখে আপনাকে বলে দিচ্ছি। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, ক্লাসের রেকর্ডিং থাকবে তো? এটা একটু ওখানে জেনে নেবেন, এটা আমি বলতে পারবো না, এটা অফিসে জেনে নেবেন। হ্যাঁ, আচ্ছা তো দেখুন, class শেষ যে হয়ে গেলে ব্যূহ নিয়ে তখন যিনি কোশ্চেন করেছিলেন, হ্যাঁ আপনি এখনই জেনে নিন, হ্যাঁ, মেসেজ করুন এখানে কোথাও, অফিসের নিশ্চয়ই কেউ আছে, সে বলে দেবে। হ্যাঁ, যিনি দণ্ড নিয়ে ব্যূহ নিয়ে কোশ্চেন করেছিলেন, এখানে দেখুন মোটামুটি বলা হচ্ছে দণ্ড, শকট, বরাহ, মকর, সূচি অথবা গরুর ব্যূহ অনুসারে সৈন্য সমাবেশ করে যাত্রা করবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6টার নাম বলেছে, কিন্তু এটা কোথাও বলেনি যে এই কটাই ব্যূহ হতে পারে। হ্যাঁ সেটাই, মানে এটাই আমার মানে সন্দেহ, মানে আমাদের স্টাডি মেটেরিয়ালস আপনি 7-8টার মতো আমি দেওয়া ওই আছে জন্য আর তো কি। বললাম, এটার কোনো হ্যাঁ। এক্সাক্ট অ্যান্সার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার কোনো ওই জন্য এক্সাক্ট সেটা অ্যান্সার আমার নেই। আপনাকে এটা আছে। বলতে পারি যে ধরুন, দণ্ডব্যূহ কি সবাই জানেন যে চক্রের মতো একটার পর একটা লেভেল থাকবে, ভেঙে ভেঙে যেতে হবে। হ্যাঁ, বরাহ মানে সামনের, মানে কি বলবো, সামনের দিকটা পেছনের দিকে কম সৈন্য, মাঝখানে বেশি, মধ্য অংশটা স্থূল, সেটাকে বলে বরাহ ব্যূহ। আর শকট ব্যূহ ঠিক তার উল্টো, সামনেটার পেছনটা যেখানে স্থূল, মাঝখানটা সরু, সেটা হচ্ছে শকট ব্যূহ। ঠিক আছে, আর এই বরাহ ব্যূহের মধ্যে যদি মধ্যভাগ অত্যাধিক স্থূল হয়, তখন তাকে বলে গরুর ব্যূহ, এবং মধ্যভাগ যদি অত্যাধিক আরো সরু হয়ে যায়, মোটার থেকে ঠিক উল্টো হয়, তখন সেটাকে মকর ব্যূহ বলা হয়। ঠিক আছে, আর যখন সামনে সর্বোৎকৃষ্ট বীর যোদ্ধারা থাকে, সেই রকম ব্যূহের নাম হচ্ছে সূচি ব্যূহ। ঠিক আছে, এগুলো আসলে নেট বা সেটের ক্ষেত্রেই বেশি করে ইম্পর্টেন্ট। এসএলএসটি যারা, তাদের ভয় পাওয়ার কিছু নেই, তাদের এত ডিটেলসে আমার মনে হয় না কোয়েশ্চেন আসবে বা আসেও নি। ওনার একটা বিশেষ ইনকোয়ারি ছিল বলে আমি একটু ডিটেলসে বললাম। ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার হ্যালো স্যার, আচ্ছা, মহাসংহিতার আর কারোর কি কোনো প্রশ্ন আছে, নাহলে আমি লিখ করবো। স্যার বলছিলাম হ্যাঁ বললাম তো স্যার, মহাসংহিতা অধ্যায়। হ্যালো স্যার, দেখে নেবেন 12টা অধ্যায়, আপনি ক্লাসে ছিলেন না শুরুতে? 12টা অধ্যায়ের মধ্যে আমাদের সপ্তাহটা পাঠ্য, তাই তো? স্যার এই চ্যাপ্টার প্রথম সপ্তম পাঠ্য, হ্যাঁ পাঠ্য বলে কিছু সিলেবাসে এসে। হ্যাঁ, এই ক্লাসটা কি বললেন বলুন? এই চ্যাপ্টার প্রথম থেকে একটু দেবেন, ওই 80 নাম্বার শ্লোকের ওই জায়গাটা। 80 নাম্বার শ্লোকের জায়গাটা, আচ্ছা দিলাম। কর গ্রহণ, কর তো বলেছি যে রাজা মৌমাছি, শোনো শ্লোক অত মুখস্থ রাখবে না, ব্যাপারটা বুঝে নিন। রাজা মৌমাছি, জোক আর বাছুরের মতো
কর কালেক্ট করবেন। যোগ যেভাবে রক্ত নেয়, মৌমাছি যেভাবে মধু সংগ্রহ করে, আর বাছুর যেভাবে দুধ সংগ্রহ করে বা খায়, সেইভাবে রাজা কর সংগ্রহ করবে। স্যার একটা প্রশ্ন ছিল, চার্ট দিয়েছিলেন, ওই চারটা একবার দেবেন। বলছি যে স্যার এই যে 12টা যে অধিকরণ রয়েছে যে মনুসংহিতার, এগুলো কি নামগুলো অনুযায়ী আসবে, মানে প্রথম অধ্যায়ের নাম কি এরকম অনুযায়ী প্রশ্ন আসবে? না, ওগুলো আসলে কোনো নাম নেই, ওগুলোতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে বলে আমি বোঝার জন্য নাম দিয়ে দিয়েছি। টোটালে 12টা অধ্যায়, আর 12টা অধ্যায় এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এই হচ্ছে হিসেব সোজা। ঠিক আছে, যেমন সপ্তম অধ্যায় মূলত রাজধর্ম নিয়ে আলোচনা হয়েছে বলে সবাই এটাকে রাজধর্ম অধ্যায় বলে। ঠিক আছে, কিন্তু যদি একটা অধ্যায় 6টা বিষয় নিয়ে আলোচনা হয়, তাহলে কি 6টা বিষয় দিয়ে অধ্যায়ের নাম হবে? তা তো নয়। মূলত ওইভাবেই এক্স্যাক্টলি নামকরণ মনু খুব একটা করেননি, আমরা প্রয়োজন অনুযায়ী এটা নিজের মতো করে নিয়েছি। তবে কোশ্চেন কিন্তু এরকম আসে যে সপ্তম অধ্যায় আলোচ্য বিষয়বস্তু কি। না, আমরা এসএলএসটির জন্য মনুসংহিতা বলে প্রিপারেশনটা কিরকম নেব স্যার? মানে গোটা বইটাই পড়ে নেব? সপ্তম অধ্যায়টা ভালো করে পড়বেন, 12টা অধ্যায় যা আমি পিপিটিতে নামগুলো দিয়েছি সেগুলো মুখস্থ করবেন। আচ্ছা, গুরুত্বপূর্ণ বিষয় শ্লোক সংখ্যা বর্ণনা যেখানটা আছে না, ওখানটা ওই 60 নম্বর 80 নম্বরে ওইটা একটু দেবেন। হ্যালো স্যার, হ্যালো। হ্যালো, 80 নাম্বার তো নেই স্যার, যেটা বক্স করে করে দেওয়া আছে। হ্যালো স্যার, শুরু চার্টের কথা বলা হচ্ছে। হ্যাঁ বলি, ওই এটা বললেন না, ওই চার্টের কথাটা বলা ছটা ভাগকে বললেন না? হ্যাঁ, সারগুণ্য 6টা ভাগকে ভালোভাবে আলোচনা করে দেন, বুঝতে পারলাম না। ওটা শুনে নেবেন একবার, অনেকবার বলেছি, ক্লাসটা একটু মন দিয়ে শুনতে হবে তো, এক জিনিস তো 10 বার বলবো না আমি। কেন, কি অসুবিধা, কি বুঝতে পারেন? আসন বুঝতে পারেননি? সন্ধি আর বিগ্রহ বুঝে গেছেন? হ্যাঁ 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 বুঝেছি। বিগ্রহ আর জান আর আসন আলোচনা করতে হবে, তাই তো? দেখুন জান আসনটা একবার বলছি, সবাই ঠান্ডা মাথায় রেখে নিন যারা এখনো বোঝেননি। সন্ধি মানে হচ্ছে সন্ধি করা বা মৈত্রী স্থাপন করা বা যুদ্ধ না করা। বিগ্রহ মানে হচ্ছে যুদ্ধ বা বিরোধিতা করা। যান মানে হচ্ছে শত্রুকে আক্রমণ করে অগ্রসর হওয়া বা আক্রমণের দিকে অগ্রসর হওয়া। আসন মানে হচ্ছে বসে থাকা বা প্রতীক্ষা করা বা ওয়েট করা, মানে শত্রুকে আসার জন্য সময় দেওয়া, নিজে আক্রমণ করার জন্য এগিয়ে যাওয়া নয়, বসে থাকা। দ্বৈধী ভাব মানে হচ্ছে দ্বৈত নীতি অবলম্বন করা, অর্থাৎ প্রয়োজনে যুদ্ধ করব কখনো কখনো, আবার প্রয়োজনে যুদ্ধ থামিয়ে দেব, সন্ধি করব, এইটাকে বলে দ্বৈধী ভাব। এটা কখন শত্রুর প্রতি প্রয়োগ হয়? যখন মনে হয় যে সোজা যুদ্ধ করলে আমি জিতবো না, আবার একদম যুদ্ধ না করলেও আমি হেরে যাব। প্রয়োজনে কিছু কিছু সময় যুদ্ধ করব, আবার 6 বছর বিরতি দিয়ে আবার 3 বছর বাদে অ্যাটাক করব। ঠিক আছে, এরম নীতি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে অনেক সময় করে। ঠিক আছে, 2 বছর চুপ থাকে, 3 বছর বাদে আবার হামলা করে আমাদের উপরে, এটাই দ্বৈধী ভাব ধরেন। সংশয় কি? সংশয় মানে হচ্ছে নিজে দুর্বল হওয়ার জন্য কোনো বড় রাষ্ট্রের সঙ্গে লড়তে গেলে আর একটা বড় রাষ্ট্রের সঙ্গে হাত মেলানো, তার আশ্রয় নেওয়া। ঠিক আছে, 7 নম্বর শ্লোকটা একটু দেবেন। হ্যাঁ 7 নম্বর শ্লোকটা। 7 নাম্বার শ্লোকটা 60 না 7? 7। আচ্ছা আচ্ছা,
হ্যালো স্যার। হ্যাঁ বলুন। বলছি স্যার একটা প্রশ্ন পেয়েছিলাম, ত্রিবিধ মার্গ এখানে ছিল যে ওই জাঙ্গল, অনুপ, আটবিক। আটবিক ব্যাপারটা তো বুঝলাম, জাঙ্গল মানে সেটাও বললেন, বুঝলাম। অনুপটা কি স্যার? অনুপ এই জিনিসটা কি? দেখতে হবে, এটা শ্লোক দিয়ে ডিটেলসে দেখতে হবে, এক্ষুনি আমার মনে নেই। অনুপ মানো তো জল। হতে পারে, দেখতে হবে আমায়। কত নাম্বার শ্লোকে আছে এটা? ওটা দেখলাম, বললাম মানে দেখেছিলাম আর কি মক টেস্টে। ও আচ্ছা, এটা দেখতে হবে। শ্লোক নাম্বারটা পরে ম্যাডাম ম্যামকে বলবেন, আমি বলে দেবো। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলছি স্যার, নি দুর্গটা কি সৈন্য বেষ্টিত দুর্গ? হুম। আর গিরি দুর্গ হচ্ছে পার্বত্য দুর্গ, যেটা ওই পর্বত বেষ্টিত, যেটা ওইটা গিরি দুর্গ। হুম হুম হুম, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার স্যার বলছি, আমাদের যে মনুসংহিতা যে টপিকটা ক্লাস হলো, এই টপিকটা কি কমপ্লিট না এখনো আরো ক্লাস হবে? না, এসএলএসটির জন্য এটা কমপ্লিট। আচ্ছা, এসএলএসটি আর ক্লাস হবে না, তাই তো? হুম। স্যার এই মনুর মতে রাজমণ্ডপ এই জিনিসগুলো একটু বললে ভালো হতো। রাজমণ্ডলের যে সেই চিত্রটা আছে, মানে কিরকম ভাবে রাজমণ্ডল সাজাতে হয়। মনুর মতে রাজমণ্ডল, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, মনুর মতে রাজমণ্ডলের থেকেও আপনাদের পরীক্ষা, এসএলএসটি পরীক্ষার কথা বলছেন তো আপনি? হ্যাঁ স্যার। এসএলএসটির জন্য আমি একটু ওয়েট করুন। কি বলে সেটা হচ্ছে যে, আমি যেটা ভাবছি যে এই একই বিষয় নিয়ে অর্থ সংগ্রহ কি বলে অর্থশাস্ত্রের একটা আলোচনা করেছেন কৌটিল্য, এবং তারটা বেশি সাইন্টিফিক, মানে এই ক্ষেত্রে অর্থ সংগ্রহের যে রাজমণ্ডলের কনসেপ্টটা বেশি ইম্পর্টেন্ট। আমি সেইটা যেটা বলবো সেটার সঙ্গে এটা সেম সেম, তখন ডিটেলসে বলবো। আমি ওই জন্য আজকে রাখিনি। আমি জানি ওই পাশনিগ্রাহ, শত্রু রাজা, এভরিথিং এই বিষয়গুলো আছে, আমি মাথায় আছে আমার, কিন্তু আমি ইচ্ছা করে ওটা আজকে বলবো না, কারণ তাহলে অর্থশাস্ত্রে বলার থাকবে না, ওটা অর্থশাস্ত্রের জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ওখানে কম্পেয়ার করে বলবেন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। অর্থশাস্ত্র ক্লাস কবে হবে? জানিয়ে দেওয়া হবে। স্যার বলছি, শ্লোক মুখস্থ করার কি কোনো প্রয়োজনীয়তা আছে, না শুধু টেক্সট ধরে ধরে মানে বললেই হবে? দেখুন, টেক্সট আপনাকে ধরে মানে পড়তে হবে, ওটাই মেন। তার সঙ্গে অবশ্যই ক্লাস নোট এগুলো ফলো করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করতে হবে। স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। মনুর সময়কাল বলে দিন না। মনুর এক্স্যাক্টলি কোনো সময়কাল নেই, সাধারণত ধরা হয় প্রথম খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রথম খ্রিস্টাব্দ পর্যন্ত মনুর সময়কাল, এখনো পর্যন্ত এটাই মত। থ্যাংক ইউ স্যার। স্যার। হ্যাঁ বলুন। স্যার, হ্যাঁ বলছি, এই ত্রিবিধ মার্গম যেটা বললেন একজন, সেটা 185 নম্বর শ্লোকে আছে, কিন্তু ওই অনুপটা কি সেটা বইতেও নেই, মানে আমি যে বইটা পড়ি সেখানেও মানেটা নেই। ওটা একটু দেখে দিলে ভালো হয়। ত্রিবিধ মার্গম সর্ববিধম বলং, আচ্ছা। আচ্ছা, আনুপ, আনুপ ওটাকে বলা হচ্ছে। আনুপ মানে বলছে জলপথ, ঠিকই বলেছেন। জাঙ্গল মানে মেঠো রাস্তা, আনুপ মানে জলপথ, আটবিক মানে বনপথ।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার নৃদুর্গ মানে তো মানুষ নির্মিত দুর্গ। কি দুর্গ? না, নৃদুর্গ মানে হচ্ছে সৈন্য অধ্যুষিত দুর্গ, সৈন্য বেষ্টিত দুর্গ। নাম কি? নাম মানে সুন্দর কথা বলা, কথার দ্বারা কাউকে বশীভূত করা, প্রশংসা করা। আচ্ছা আচ্ছা। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার হল এবং ফুল একটু জোরে বলুন। হল এবং ফুল এটা একটু ক্লিয়ার করে দেবেন স্যার। ফল এবং ফুল মানে? হল কাকে বলে এবং ফুল কাকে বলে? যে দুই হল মনুসংগীতার কোনো বলা হয়, কিন্তু হলটা কাকে বলে? কোথায় পেয়েছেন এটা? মনুসংগীতের মধ্যেই আছে হল আর ফুলটা, স্টাডি মেটেরিয়ালস এর মধ্যে আছে মনুসংগীতার। ওটা ম্যামকে বলে আমাকে দিতে বলবেন, হাইলাইট করে মানে ছবি তুলে আমি বলে দেবো, এখন আমি বুঝতে পারছি না ওটা। ফুল হল বলছে, ফুল হচ্ছে দুই হল পরিমাণ কৃষি জমিকে ফুল বলা হয়, কিন্তু হলটা কাকে বলা হয়? আচ্ছা পরিমাণ, আচ্ছা দেখে বলবে, এখন আমার মনে নেই। আচ্ছা ঠিক আছে। কুল কুল হলো 6টি বলদ দ্বারা কর্ষণযোগ্য জমির পরিমাণ আর কি, ওটাই হচ্ছে কুল। ওটা হচ্ছে হল, ওটা হচ্ছে হল, আর 2 হল পরিমাণ ভূমিকে কুল বলে। হয়তো পেয়ে গেলেন। সির আর অঞ্চলবৃত্তিটা বলুন না। সবই যদি এখানে বলে দিই তাহলে আপনারা পড়বেনটা কোথায়? একটু তো পড়তে হবে, পড়ার পর কোশ্চেন হবে। শীল বৃত্তি মানে হচ্ছে আর উঞ্চ বৃত্তি দুটোই এক ধরনের বৃত্তি। শীল মানে হচ্ছে, আচ্ছা উঞ্চটা আগে বলিনি। উঞ্চ মানে হচ্ছে ধরুন কোনো শস্য ক্ষেত্র থেকে শস্য তুলে নিয়ে চলে যাওয়া হয়ে গেছে, তারপর যে মাটিতে গুটি কয়েকটা শস্য দানা পড়ে আছে সেগুলোকে একটা একটা করে তুলে কালেক্ট করার, যে করে জীবন ধারণ করাকে বলে হচ্ছে উঞ্চ বৃত্তি। আর শীল বৃত্তি মানে হচ্ছে একসাথে অনেক কটা শস্য নিয়ে জীবন ধারণ করা বা ফল খেয়ে জীবন ধারণ করা অনেকে বলেন, এই ধরনের বৃত্তিকে বলা হয় শীল। আর ওই যে একটা একটা করে শস্য দানা কুড়িয়ে একটা খেয়ে জীবন ধারণ করে তাকে বলে উঞ্চ বৃত্তি। আচ্ছা তাহলে মোটামুটি আমি এখানেই শেষ করছি ক্লাস। আশা করি আর কারো কোশ্চেন নেই।
থাকলে স্যারকে বা ম্যাডামকে, আমাদের মডারেটর ম্যাডামকে জানাবেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলুন। স্যার বলছি তবু এখানে এক্সামে কতগুলো স্যার, প্রথম থেকে কতগুলো তবু শ্লোক দেখে যেতে হবে, যদি একটু বলেন। যে কটা আমি পড়িয়েছি সবটাই দেখতে হবে, সপ্তম অধ্যায় পুরোটা। আচ্ছা আচ্ছা, মানে আপনি আজকে যে ক্লাসে যা কিছু আলোচনা করেছেন, মানে এগুলো মোটামুটি দেখলে পরীক্ষার জন্য ইনাফ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ওকে স্যার। হ্যালো স্যার। স্যার থ্যাংক ইউ, আপনার ক্লাসটা বলে টেক্সটটা পড়বেন না এমন না। হ্যালো থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলছি স্যার, জাঙ্গলটা একবারটি বলুন না। জাঙ্গল হচ্ছে বনপথটা তো আনু, জলপথটা আনু, আর মেঠো রাস্তা। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মেঠো রাস্তা, মেঠো রাস্তা। হুম। ঠিক আছে, আমি তাহলে আজকের মতো লিভ করছি।